বাড়ির মেন দরজা খোলা ছিল বলে খুব বেশি কষ্ট করতে হয় না। ড্রয়িং রুমে টনি এবং তার স্ত্রী বসেছিল। ইশারা কিভাবে ঢুকতে দেখে বলে ওঠে, এই মেয়ে, তুমি কে? এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লে কেন? ইশারা শুকনো ডোক গিলল। মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগোয়। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি ইশারা ম্যামের সাথে দেখা করতে এসেছি। তার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। টনির বউ বলে ওঠে, হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? আগে পরিচয় দাও। ইশারা এগিয়ে এসে অনুমতি ছাড়াই টনির পাশে বসে পড়ল। তারপর গলগল করে বলতে শুরু করলো, আমি আবরার তাসনিনের অফিসে আগে জব করতাম। ভীষণ খারাপ মানুষ তিনি। বিনা নোটিশে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তার উপর আমার অনেক রাগ জমে আছে। প্রতিশোধ নিতে চাই আমি। আর একমাত্র টিশা ম্যামই আমায় হেল্প করতে পারবে। টিশা নিজের রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে ইশারার কথাগুলো শুনতে পেয়েছে। এমন কাউকে তো সে খুঁজছিল। এতদিন নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে। তাকে হেল্প করার মতো কেউ নেই, এমন একটাই মনোভাবনা তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আশার আলো দেখতে পাচ্ছে। কেউ তো একজন আছে যে তাকে সব কিছুতে হেল্প করবে। টিশাকে দেখে ইশারা দাঁড়িয়ে পড়ল। একগাল হেসে দৌড়ে টিশার সামনে গেল। ম্যাম, আমি আপনাকে চিনি। ও যে সেদিন আমান ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন না, আপনাদের পেছনেই আমি ছিলাম। সব কথা শুনেছি। আমি আপনাকে হেল্প করতে চাই। আপনার তাসনিনের পতন দেখতে চাই। প্লিজ ম্যাম, আপনি আমাকে আপনার সাথে নিন। টিশা ইশারার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নেয়। তারপর বলে, চলো বাহিরে গিয়ে কথা বলি। সিয়াম, আমান, আহাদ এবং ইবান ইশারার সব কথাগুলো শুনতে পেয়েছে। ফোনে কানেক্টে রয়েছে তারা। আমান বলে উঠল, ভাই, সব তো প্ল্যান মতো এগোচ্ছে। এমন চলতে থাকলে এই ডাইনিকেই তো আমার বিয়ে করতে হবে। কি হবে আমার? জীবনটা বরবাদ। সিএম আমানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় কবিতা আবৃত্তি করে, ভয় পেও না প্রাণের বন্ধু, সঙ্গে আছি তোমার, বাসর ঘরে মেশিন কাজ না করলে বড় দুঃখ হবে আমার। তাই তো আমি কুদরতি তেল কিনবো তাড়াতাড়ি। তোমার মেশিন ভালো হবে, কথা দিতে পারি। আহাদ এবং ইবান হাততালি দেয়। বাবা দিয়ে বলল, বন্ধু, তুই একজন সত্যিকারের কবি। তোর কবিতায় রয়েছে সাহিত্যের বিশাল বিশাল শব্দ। এক্সট্রিম লেভেলের প্রতিভা তোর। তোর প্রতিভার কাছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন সবাই পেল। এই যুগে সাহিত্যের কদর থাকলে বাংলাদেশ সরকার কিডনি বিক্রি করে হলেও তোকে নোবেল দিত। সিএম নিজের চুলগুলো ঠিকঠাক করে নেয়, যেন এখনই তার জন্য নোবেল নিয়ে কেউ এগিয়ে আসছে। এসব দেখে গা ভিত্তি জ্বলে ওঠে আমানের। সে মুখ বাঁকিয়ে বলল, জুতে দিয়ে নোবেল বানানো হতো, ও সেটাই ডিজার্ভ করে। সিএম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলতে চায়। তাকে থামিয়ে আমান বলল, ভাই, একটু গভীর চিন্তা কর। ধর এই ডাইনিকে আমি বিয়ে করলাম, বাসরও হলো। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যদি দেখি আমার মেশিন নাই, শালি কেটে বিক্রি করে দিয়েছে, তখন কি হবে আমার? সিয়াম, আহাদ এবং ইভান উচ্চস্বরে হেসে ওঠে। তখনই দেখা যায় ইশারা এবং তিশা বাহিরে আসছে। ওরা হাসি থামিয়ে সোজা হয়ে বসে। জ্বর এদিকে দৌড়ে আসছে, যখন তখন মাথার উপর দিয়ে বয়ে যাবে। দুই চুল একটা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অদ্ভুত এক আবরার তাসনিনকে চিনে আদ্রিতা। এ পাষাণ পুরুষের কোমল মিষ্টি সমুদ্র কণ্ঠ শুনেছে সে। বিশাল দেহির উলঙ্গ দেহখানাও দেখালো। অন্যরকম দেখায় তাকে। তাদের একান্তের মুহূর্তের দৃশ্য অন্যরকম। আবরার পিসপিসে বলে কথাগুলো একটু বেশি আদরে শোনায়। আবার বেপরোয়া ভঙ্গিমায় অশ্লীল কথাগুলো অন্যরকম শোনায়। গোটা দুনিয়াটা তাকে চিনে, কিন্তু আদ্রিতা যে রূপে চেনে সেই রূপে কেউ চিনে না। কেউ কখনো জানতেও পারবে না। আবরারও দুর্বল, সেও ভয় পায়। অন্তরঙ্গ মুহূর্ত হাজারবার জিজ্ঞেস করব, তুমি ঠিক আছো? এই মুহূর্তে আবরারের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। মানুষটা রেগে গিয়েছে, মূলত রাগ কমানোর জন্যই এভাবে লেপ্টে থাকা। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে গভীর আলিঙ্গন এবং মিষ্টি যন্ত্রণার মাঝে নরম আদ্রিতা সহ্য করতে না পেরে ছেড়ে দিতে বলে। প্রথমবার আবরার রিয়েক্ট করে না, দ্বিতীয়বারও কিছু বলে না, কিন্তু তৃতীয়বার বলতে ছেড়ে দেয় আদ্রিতাকে। খুলে ফেলা শাড়ি আদ্রিতার গায়ে ছুঁড়ে মেরে নিজেও গায়ে শার্ট জড়িয়ে নেয়। তারপর কানে হেডফোন গুঁজে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। আদ্রিতা মূলত অসহায় নয়নে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে। তারপর শাড়ি দ্বারা কোনো রকম নিজেকে গুছিয়ে আবরারের পাশে বসে। তার পিঠ মাথা আতুরে স্বরে বলল, আমি তো সরি, ভুল হয়ে গেছে। আপনি রাগ করিয়েন না প্লিজ। আবরার ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে 2 আঙ্গুল দ্বারা টাইপ করতে করতে জবাব দেয়, রাগ করিনি, কাজ করব, ডিস্টার্ব করিও না। আদ্রিতা উকি মেরে আবরারের মুখখানা দেখে নেয়। রেগে লাল হয়ে আছে, তবুও বলছে রাগ করিনি। আসলে বেটা মানুষ নেকামিতে সেরা। আড়ালে মুখ বাঁকায় আদ্রিতা। তারপর বললেন, আপনি যা বলবেন আমি তাই করব। না মানে আর ডিস্টার্ব করব না, আপনি শুরু করুন।
আবরার দুই ব্রু আড়াআড়ি করে কুঁচকে পড়ল। কি শুরু করব? আদ্রিতা কি জবাব দিবে বুঝতে পারে না। বেটা বুঝতে পারছে না কি শুরু করবে। যাও গিয়ে দেখো আম্মু অহনা আহিল কি করছে, আমাকে কাজ করতে দাও। আদ্রিতা আবরারের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে ফেলল। তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে শার্টের বোতাম খুলে ফেলে। তারপর উন্মুক্ত বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়ল। কি হচ্ছে এসব আদ্রিতা? আমি কাজ করছি না। আদ্রিতা নাক ফুলিয়ে পড়ল। আদ্রিতা কেন বললেন? পাখি বলুন। মুড নেই, ছাড়বো না যতক্ষণ না পাখি বলবেন ছাড়াছাড়ি নেই। একটু আদর করতে গেলে মরেই যাচ্ছ। এমন বিহেভ করো যেন আমি খেয়ে ফেলছি তোমায়। এখন আবার ঢং করছো কেন? আদ্রিতা ঠোক বাঁকিয়ে বলল, আর ঢং করব না, প্লিজ রাগ কমান। আবরার জবাব দেয় না। আদ্রিতা মাথা তুলে তাকায় জনাবের গোমরা মুখোপানে। তারপর চট করে চুমু খেয়ে নেয় গোলাপি অতরে। একটা চুমু দিতে গিয়ে যেন ফেসে গেল আদ্রিতা। আরও খেতে ইচ্ছে করছে, কি আর করার, আরও 4-5টা খেয়ে নেয়। তারপর যখনই সরে আসতে যাবে আবরার তাকে বিছানায় শুইয়ে উপরে উঠে পড়ে। তুমি শুরুটা করলে শেষটা তবে আমিই করি। অসহায় আদ্রিতার কি বলবে? সম্মতি জানানো ছাড়া উপায় আছে? একবার ভালোবাসি পাখি বলে ডাকুন, তারপর যা ইচ্ছে তাই করুন। আজকে ভালোবাসি বলে নয়, বেশে দেখাবো। এমন ভালোবাসবো যে বলতে বাধ্য হবে আবরার তাসনিন আমাকে অসম্ভব ভালোবাসে। এরপর সন্ধ্যাবেলায় গোসল করতে হয়েছে আদ্রিতাকে। এমনিতেই সকাল থেকে মাথা ঝিমঝিম করছে, ঠান্ডা লাগবে লাগবে ভাব। এখন এই অবেলায় গোসল করার ফলে নাক চুলকাচ্ছে, আবার ঠান্ডা লেগে যাবে। অথচ জনাবকে দেখো, আদ্রিতার এত বড় ক্ষতি করেও নিশ্চিন্তে ল্যাপটপ ঘাটছে। অফিসে যাওয়া তো সাঙ্গে উঠেছে, সারাদিন কাউকে বসে থাকবে, ল্যাপটপ ঘাটবে, কানে হেডফোন গুঁজে কি জানি শুনবে, আর আদ্রিতাকে চালাবে। এটাই তো ওনার রুটিন হয়ে গেছে। টাওয়াল দ্বারা চুল মুছতে মুছতে কক্ষ থেকে বের হতে নেয় আদ্রিতা। আবরার বলে ওঠে, পাখি কাম হেয়ার। পা জোড়া থামে আদ্রিতার। দুহাত কোমরে রেখে ব্রু কুঁচকে তাকায় আবরারের মুখের দিকে। ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি একজন খারাপ মানুষ। আপনার কথা শোনা তো দূর, আশেপাশে আসাও উচিত না আমার। বলে বড় বড় পা ফেলে চলে যায়। আবরার দুই বুড়ো আড়াআড়িভাবে কুঁচকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আদ্রিতা যাওয়ার পানে। তারপর বিড়বিড় করে বলল, ইডিয়েট। ম্যাম, আমান স্যারকে রিজেক্ট করে আপনি ভুল করেছেন। রিভেন্স নিতে হয় কাছাকাছি থেকে। শত্রুর আশেপাশে থাকলে তবেই তো তার ক্ষতি করা যায়, তাই না? আপনার উচিত ছিল আমান স্যারকে বিয়ে করে ওই বাড়িতে পার্মানেন্টলি ঢুকে যাওয়া, তারপর সুযোগ বুঝে রিভেন্স নিয়ে নেওয়া। ইশারার কথা বলা কথাগুলো মন দিয়ে শুনল টিশা এবং বুঝতে পারে মেয়েটা মিথ্যে বলেনি। গার্লফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়বে না আমান, তবে বউয়ের জন্য ছাড়তে বাধ্য। সংসার সুখে রাখার জন্য মানুষ বাবা মাকে ছেড়ে দেয়, আর আমান সামান্য বন্ধুকে ছাড়তে পারবে না? অবভিয়াসলি পারবে। ঠোঁট বাঁকিয়ে হাসল টিশা। ইশারার উদ্দেশ্যে বলল, তুমি বলছো আমি আমানকে বিয়ের প্রপোজাল দিব? সরি, বলবো সব কিছুর জন্য? অবশ্যই, পসিবল হলে আজকেই বিয়ে করে ফেলুন। আচ্ছা। বলে নিজের ফোনের ডায়াল কল গেটে আমানের নাম্বারটা বের করে এবং তখনই কল দেয়। আমান নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপসেট হয়ে পড়েছে। রাস্তার পাশে হাঁটুরে বসে ঘাস চিবোচ্ছে। সিএম একবার আমানকে দেখছে তো আরেকবার ইশারার কথা শুনছে মন দিয়ে। শত হোক বউটা তার, চিন্তা শুধু তারই। আহাদ বলে ওঠে, আমান ভাই তুই চিন্তা করিস না, ফাঁকি ছাড়াও মানুষ বাঁচে। আমরা বরং 2-3টা বাচ্চা দত্তক এনে দিব তোকে, তাদের নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিস। কটমট নয়নে আহাদের মুখোফানে তাকালো আমান। ইচ্ছে তো করছে পায়ের জুতাটা খুলে আহাদের মুখের দিকে পিক্কা দিতে, কিন্তু খালি পায়ে বাসা যাবে কি করে, তাই জুতো পিক্কি দিল না। সিয়াম বলল, ইভান তুই আরেকটা পাত মেরে 2 ঘন্টার জন্য আহাদকে অজ্ঞান করে দে, হালা বেশি কথা বলে। সঙ্গে সঙ্গে আহাদ দুহাতে নাক চেপে ধরে কাদু কাদু স্বরে বলে উঠল, ভাই আমি আর জীবনেও কথা বলবো না, তবুও এই অবিচারটা করিস না আমার সাথে। তখনই আমানের কল বেজে ওঠে। 4 জনই হকচকিয়ে ওঠে, একে অপরের উপরে পড়ে যায়। সবার নিচে পড়ে সিয়াম। ভালোই ব্যথা পেয়েছে সে কোমরে। ধামড়া ধামড়া ছেলেদের ভর আর কে আরও নিতে পারে? চিৎকার করে উঠে ছেলেটা। সবাই একে একে সিয়ামের উপর থেকে সরে। আমান পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনে ডাইনি লেখা ভেসে ওঠে। তার মানে টিশা কল করেছে। এই ভাই, ডাইনি কল করেছে, ধরবো নাকি? সিএম বলল, উত্তেজনা কাকে বলে যদি জানতে চাও, আমার নামক জাতশালার মুখ পানে চাও। দিল আমার কোমর ভেঙে জাউরামির ঠেলায়। বাদরের মতো বন্ধু পেয়েছিলাম উত্তরবঙ্গের মেলায়। সিএমের এত সুন্দর কবিতা শুনি আজকে কেউ বাহাবা দিল না। সকলের নজর আমানের ফোনের দিকে। ইতিমধ্যে আহাদ অতিরিক্ত মাতব্বরি করে কলখানা রিসিভ করে ফেলেছে
এবং লম্বা সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম টিশামণি, ভালো আছো নাকি? টিশা বিরক্ত হলো বোধ হয়, ক্ষিপ্ত স্বরে বলল, আমানরা কল দিন। ইভান বলে, আমান তো ওয়াশরুমে গেছে, কি দরকার আমাকে বলতে পারো। আমি ভালো ছেলে, এক অক্ষরও বাড়িয়ে বলবো না। যতটুকু বলতে বলবা আমি ততটুকুই বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার আমাকে বলেছিল, তার মনের কথা আজ অবধি কাউকে আমি বলিনি। কথাগুলো পেটের মধ্যে থাকতে থাকতে বাচ্চা পয়দা করে ফেলেছে, আমি তাও বলিনি। তৃষা বলল, ওয়াশরুমে কি করতে গেছে? সিএম বলে ওঠে, আমরা তো সাধারণত মুতু বা পটি করতে যাই, এখন আমান কি করতে গেছে তা তো বলতে পারি না। তুমি বললো ওয়াশরুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পারি, হালা কি করছে? ওসবের দরকার নাই, আমি আমানকে বিয়ে করতে চাই, আজকে এবং এক্ষুনি। ইভান বলল, কোনো ব্যাপার না, তুমি আমাদের বাসায় চলে আসো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আমানকে সারপ্রাইজ দিব, তুমি চলে আসো। বলে কলখানা কেটে দেয়। তারপর স্যার বন্ধু হাত মেলাই। এবারই তো হবে আসল মজা। সুইজারল্যান্ডে কাজী পাওয়া খুবই কষ্টকর, তবুও অনেক খুঁজে একটা হুজুর টাইপের লোক ধরে নিয়ে এসেছে সিয়াম, ইভান এবং আহাদ। আপাতত ড্রয়িং রুমে বসে আছে সবাই। টিশাকে সাজাচ্ছে আদ্রিতা এবং ইশারা। আমানের সাজুগুজুর প্রয়োজন নেই, সে যে শার্টখানা পরেছিল সেই শার্ট পরেই বসে আছে আবরারের পাশে। হাত পা রীতিমতো কাঁপছে তার। এই তো গতকাল ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে একখানা নিউজ সামনে পড়ল। জুনিয়র সাকিব নামক এক বিখ্যাত টিকটকারের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউ। ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে। একটা দুষ্ট সাংবাদিকের ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় কাটা স্থান। আমান সেটা জুম করে দেখেছে। সুইজারল্যান্ডে তেমন ঘটনা ঘটেনি কখনো। এবার আমানের সাথে যদি এমনটা হয়, তাহলে সব সাংবাদিক নিউজ চ্যানেলে তার পেছনে লেগে পড়বে। বা এনি চান্স যদি জুনিয়র সাকিবের মতো কোনো এক সাংবাদিকের ক্যামেরায় তারও গোপন অঙ্গের ফুটেজ বন্দী হয়ে যায়, ই আল্লাহ, কি হবে তখন? ভাবতেই চিৎকার করে উঠে আমান। আবরারের পাঁচড়া জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আব্বা, আমি বিয়ে করব না, আমায় মাফ করে দাও। আবরারের দাঁতে দাঁত চেপে বলল, সিন ক্রিয়েট করবি না আমান, ফার্স্ট এডের জায়গায় গিয়ে বস। আব্বা, তুমি বুঝতে পারছো না, ওই ডাইনি আমার ভবিষ্যৎ কেটে দিবে, যেভাবে ওর বাপের। আবরার বিরক্ত হয়, কিছু বলবে তার আগে সিএম বলে ওঠে, যার নাই কোনো মাথা তার নাই কোনো চিন্তা, ওকে যে মেশিন ফেলে দিতে হয়, সেটা হারানোর কেন এত ভয়? বন্ধু, তুই রিল্যাক্স থাক, আমি আসি পাশে, কুদরতি তেল দিয়ে মালি। বাকিটা শেষ করার আগে আবরার কঠিন দৃষ্টিতে তাকাতে সিএমের মুখপানে ব্যাস, তার কবিতা আবৃত্তি বন্ধ হয়ে যায়। আদ্রিতা এবং ইশারা টিশাকে নিয়ে চলে আসে। ভালোই ভালোই তাদের বিয়েটা মিটে যায়। হুজুরকে অনেকগুলো টাকা দিয়ে বিদায় করে আবরার। এখন সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ করে ইশারা বলে ওঠে, আদ্রিতা, তোমার গলায় কি হয়েছে, এমন লাল হয়ে আছে কেন? সকলের দৃষ্টি পড়ে আদ্রিতার দিকে। সিয়াম মাথা এগিয়ে ভালো করে দেখতে যায়। আহাদ বলল, হালা, মা হয় আমাদের, তো মা ব্যথা পেলে দেখবো না? আদ্রিতা লজ্জায় পড়ে যায়, কোনো রকমে উঠে দৌড়ে নিজের কক্ষে চলে যায়। ইভান বলল, বুঝলাম না, মা লজ্জা পেল কেন? আমান বলল, বুঝলাম না ভাই, লজ্জার কি আছে? আবরার রাহিলকে কোলে নিয়ে যেতে যেতে বলল, তোদের সবার জন্য ফিডার কিনে আনবো আমি, ইডিয়েটের দল। বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছে আমান। আহারে, আজকেই বোধহয় তার জীবনের শেষ দিন। সিএম কিছু একটা আমানের হাতে দেয়, তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, কাশফুল, ভালোবাসার নরম ছোঁয়ায় জীবন হোক সুখময়, অল দ্য বেস্ট ভাই। আমান শুকনো ডোক গিলে বলল, সকালে যদি সব ঠিকঠাক থাকে আমি দুধ দিয়ে গোসল করব ভাই, দোয়া করিস আমার জন্য। আহাত ধাক্কা মেরে কক্ষে ঢুকিয়ে দেয় আমানকে এবং বাহিরে থেকে দরজা বন্ধ করে দেয়। শালা অতিরিক্ত কথা বলে। রাত 12টা বাজে। আবরার এখনো বাসায় ফিরেনি। সেই যে সন্ধ্যার দিকে আহিরকে নিয়ে বেরিয়েছে, অহনার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই আদ্রিতার চোখে। মানুষটা কোথায় গেল? ড্রয়িং রুমে সোফার খালি হাত দিয়ে বসে আছে। ইতিমধ্যে কয়েকবার কলও করে ফেলেছে, কিন্তু সে রিসিভ করছে না। এটাই আদ্রিতার চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। 12টা 40-এর দিকে কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় জনাব এসেছে। বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে আছে। সে এক হাতে বাচ্চাটাকে আগলে রেখেছে এবং অপর হাতে একটা গিফট বক্স। সেটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, ফাঁকি, দিস ইজ ফর ইউ। আদ্রিতা সেটা হাতে নিয়ে বলল, কি আছে এতে? নিজে দেখে নাও। আল্লাহর নামে ঢুকিল আমান, শেষ করিবে আজ রোমান্সের কামান। আমি সিএম হতবাগা, তাই কপালে জুটল আমানের বাসর দেখা। সিএমের কবিতা শুনে আবরার নিজ কক্ষে যেতে যেতে বলল, জানালা দিয়ে উকি দিতে পারিস, আই থিঙ্ক কিছু দেখতে পাবি।
সিএম যেন আশার আলো খুঁজে পেল। জুতা খুলে আহাদ এবং ইবানের কক্ষের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে গিয়ে ওদের খুঁজে পায় না। কোথায় গেছে হাদারাম দুটো আল্লাহই জানে। তাতে সিএমের কি, ওদের ছাড়াই ও আমানের বাসর দেখবে, এটা ভেবে সিএম এগোতে থাকে। সামনে পড়ে ইশারা, কপাল কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? পরে বলবো, আগে সামনে থেকে সরো, সব কিছু শেষ হয়ে গেল ওইখান দিয়ে, বলে ইশারাকে সরিয়ে দৌড়ে চলে যায় সিএম। সেখানে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়, কেননা আহাদ এবং ইবান আগেভাগেই সেখানে উপস্থিত। তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে জানালার গ্রিলের সাথে। সিএম কপাল কুঁচকে বলল, ওহে শালার দল, আমায় না বলিয়া কেন এসেছ ভাই? আমি সিএম রাগ করেছি তাই। বন্ধুত্বকে দিয়ে বিসর্জন, আমি চলে যাব বৃন্দাবন। কেউ পারবে না ফেরাতে আমায়, আটকাতে কোনো মতে। আমি জানি ভাই, আমি চলে গেলে তোদের কি যায় আসে এতে? ইভান বিরক্ত হয়ে বলল, হালা চুপ কর, আমান বেঁধে রেখেছে আমাদের। বলেছে যদি টিশা আক্রমণ করে তাহলে চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করতে। তা না হয় বুঝলাম, কিন্তু আমায় কেন বলল না? তোদের থেকে আমার গলার আওয়াজ বেশি। আহাদ বলে, আমান তোকে বিশ্বাস করে না, তুই নাকি পাখি কাটার পরে চিৎকার দিবি। দুঃখ পেল সিয়াম, ভীষণ কষ্ট পেয়েছে। নাড়ি বুড়িখানা তরতর করে কাঁপছে। যেখানে বিশ্বাস নিয়ে সেখানে বন্ধুত্ব মূল্যহীন। এর একটা বিহিত করেই ছাড়বে সিয়াম, বিচার দিবে আবরারের কাছে। খালি সকাল হওয়ার অপেক্ষা। আপাতত মনের দুঃখ মনে চেপে জানালা উকি দেয় সিয়াম। দেখতে পায় টিশা বিছানার মাঝখানে বসে আছে, আর আমান দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেচারা যে বেশ ভয় পেয়েছে মুখ দেখেই বোঝা যায়। ওখানেই দাঁড়িয়ে থাকবে? টিশা আমানের পানি তাকিয়ে বলে ওঠে, শুকনো ডোক গিলে বেচারা একটু হাসার চেষ্টা করে বলল, না, আসবো তো তোমার কাছে, তবে কথা দাও কাছে গেলে গোপন অঙ্গের দিকে তাকাবা না। তোমার বাবার কসম আমি ভালো ছেলে। এই সিএম বুদ্ধি দিয়েছিল তোমার বাপের ওই কাটার জন্য। সব দোষ সিএমের। তুমি চাইলে আমি সিএমের সব কেটে দিব। সিএম কটমটে নয়নে তাকিয়ে থাকে আমানের দিকে। আসলেই বন্ধুত্ব নামের কলঙ্কই আমান। ওই হালার ব্যবস্থা করতেই হবে। হৃদয়ের মধ্যে থেকে ওর নামটা বের করে ফেলতে হবে। তৃষা বলল, আমি কিছু মনে রাখিনি, তুমি আমার হাজব্যান্ড, তোমার ক্ষতি করব না, কাছে আসো। বিশ্বাস হলো না আমানের, তবুও গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একই সাথে ঘুমাতে হবে, রিক্স একটু না নিলে চলছেই না। বিছানার কাছে যেতে নজর পড়ে টি টেবিলের উপরে থাকা চাকুর দিকে। সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে ফেলে দেয়। একেবারে সিয়ামের পায়ের কাছে গিয়ে পড়ে। টিশা হাসে, আমান, তোমার ওইসব কাটবো না আমি, বাংলাদেশি টিপিক্যাল বউ না আমি, একটু নর্মাল হও। আমানের বিশ্বাস করতে ইচ্ছে করলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে খাটে গিয়ে বসে। কাঁপা কাঁপা হাতে টিশার হাত ধরে বলল, যা হয়েছে বলে গিয়ে সুন্দর সংসার সাজাই আমরা, চলো। টিশা আমানের গালে হাত দিয়ে বলল, সংসার করব বলেই তো এসেছি, আপাতত সব বাদ। আজকে আমাদের বাসর, সেটা নিয়ে ভাবো, কাছে আসো। 31 বছরের টকবগে যুবক, আজ অবধি একটা চুমু পর্যন্ত খেতে পারেনি। আহা, আজকে সে অশ্লীল কাজকর্ম করে ফেলবে। ভাবতে ভাবতে টিশা শুইয়ে দেয় এবং নিজেও টিশার উপরে আতশোয়া হয়। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চুমু খেতে যাবে, তখনই সিয়াম চেঁচিয়ে ওঠে। লাফাতে লাফাতে বলতে থাকে, আমানের পাখি কাটা গেছে। আবরার, দেখে যা, আমান শেষ হয়ে গেছে। আমার লাফিয়ে ওঠে, প্রথমেই চেক করে নেয় সব কিছু ঠিকঠাক আছে কিনা। টিশা প্রচণ্ড বিরক্তিতে বিছানা ছেড়ে নামে। জানালার কাছে গিয়ে বলল, পাগল নাকি আপনি? এভাবে চিৎকার করছেন কেন? প্রাইভেসি বলে কি কিছু নেই? সিয়াম ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, প্রাইভেসি? উমা, ইংরেজি শব্দ। আমার দাদা 9 মাস নানির পেটে মামারে রেখে যুদ্ধ করছে বাংলা ভাষার জন্য। আমি ওই করুণ কাহিনী ভুলিনি, তাই জীবনে ইংরেজি বই ছুঁয়ে দেখিনি। আমার সামনে ইংরেজি বললে ডিরেক্ট আমার নেত্রীকে কল করব, জেলে ঢুকাই দিবে। কথাবার্তা সাবধানে বলবেন। টিশা ঠাস করে জানালা বন্ধ করে দেয়। আমানের পানে তাকিয়ে বলল, তোমার বন্ধুর এক একটা বাদর। বাইরে থেকে গানের সুর ভেসে আসে। তুমি দিও না গো আমান ভাইয়ের পাখি কাটিয়া, পাখির অভাবে ভাই আমার যাবে মরিয়া। আমান শুকনো ডুব গলে বিড়বিড় করে বলল, শালা খারাপ প্রোম্যাক্স হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বড়বেলার কোনো ছবি নেই আদ্রিতার। মাঝে মধ্যে বড্ড আফসোস হতো। ভাবতিস বাবা মাকে আবার একসঙ্গে পেলে অনেকগুলো পিকচার তুলে রাখতাম। আদ্রিতার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আজকে। এআই এর সাহায্যে আদ্রিতার বাবা মায়ের সঙ্গে বড়বেলার ফটো বানিয়েছে আবরার। বিশাল একটা ফটোফ্রেমে পিকচারখানা বাদাই করে এনেছে। তাছাড়া বাবা মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্তগুলোও সুন্দর করে এডিটিং করে সাজানো হয়েছে। এসব দেখে ইমোশনাল হয়ে ওঠে আদ্রিতা। মায়ের কথা বড্ড মনে পড়ছে, চোখের পানি বাদ মানছে না, তাই হু হু করে কেঁদে ওঠে সে।
আবরারের এটা সহ্য হলো না। সে বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে আদ্রিতার কাছে আসে। কান্দনরত আদ্রিতাকে বুকে চড়িয়ে খাটের উপর বসে পড়ে। বরসার বুক পেয়ে মেয়েটার কান্নার স্বর বেড়ে যায়। মনের মধ্যে চাপা কান্নাগুলো উগড়ে দিতে থাকে। আবরার নিজের হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার কাপড়ের পাকে। স্পর্শকাতর জায়গায় ছাপ প্রয়োগ করতে আদ্রিতার কান্না থেমে যায়। সে ভেজা নয়ন মেলে আবরারের চোখের দিকে তাকায়। বেহায়া লোকটা বাঁকা হেসে বলে ওঠে, কাঁদলে তোমাকে সেই দেখায়। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। একটু ব্যথা দেই পাখি, তোমার দুঃখ কমে যাবে আর আমার শান্তি লাগবে। আদ্রিতা চলে যেতে চায় আবরারের কাছ থেকে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। বেপরোয়া পাষাণ পুরুষের কবল থেকে মুক্তি মেলে না, বরং নিজেকে সঁপে দিতে হয়। কাঁদবে না পাখি, তুমি কাঁদলে হেরে যাবে আবরার তাসনিন। তোমার চোখের এক এক ফোঁটা পানি হীরার চেয়েও মূল্যবান। আদ্রিতা আবরারের দুগালে হাত দিয়ে বলল, কান্না ফেলে কি করব? আমার কাছে আসবে, উন্মাদনায় কান্নার ফিনিক বুলিয়ে দিব। নভেম্বরের মাঝামাঝি। বাংলাদেশে এখন শীত পড়ে গিয়েছে, কিন্তু সুইজারল্যান্ডের ওয়েদার নাতিশীতোষ্ণ। আতিয়া বেগম কিছুদিনের জন্য আহিল এবং অহনাকে নিয়ে বাংলাদেশে ঘুরতে গিয়েছে। আদ্রিতাকেও সাথে নিতে চেয়েছিল, তবে আবরার যেতে দেয়নি। ডিরেক্টলি মায়ের সামনে বলেছে, ওকে ছাড়া আমি 2টা সেকেন্ডও থাকতে পারবো না। এটা শুনে অবশ্যই সিয়াম একখানা কবিতা বলে ফেলেছে। নির্লজ্জার জন্য নোবেল থাকলে আবরার আব্বা পেত। বউয়ের প্রেমে পাগল হয়ে পাগলা গারদে যেত। মা ছেলে কাউকে মানে না বলে অশ্লীল কথা। এই বেটার বাচ্চা হবে, নাম রাখবো অশ্লীলতা। ইভান বলল, হালা তুই আবরারের বড় ছেলে, তোর নামই অশ্লীলতা। ব্যাস, তখন থেকে সিয়ামের নাম অশ্লীলতা হয়ে গেল। উঠতে বসতে খাইতে শুইতে এই নামে ডাকা হয়। এমনকি ইশারাও তাই বলে ডাকে। দুঃখে সিয়ামের ইচ্ছে করে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে চলে যেতে। বর্তমানে গোটা বিশ্বের সব থেকে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছে আবরার তাসনিন। পোশাকের পাশাপাশি পারফিউম, শ্যাম্পু এবং সাবানের বিজনেসও শুরু করেছে। বলা বহুল সব বিজনেসের দ্বিগুণ পরিমাণ লাভবান হচ্ছে। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে তার কোম্পানির প্রোডাক্টের চাহিদা রয়েছে বেশ। এসব জন্য আবরার আদ্রিতাকে ক্রেডিট দেয়। এই তো কিছুদিন আগে সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী সব বিজনেসম্যানদের নিয়ে একটা পার্টি থ্রো অর্গানাইজ করেছিল। সেখানে আবরারকে স্পিচ দিতে বলা হয়। সেই মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হেসে বলে উঠল, আমার এই সাকসেস আমার বউয়ের জন্য। সে ছিল বলেই আমি পেরেছি, সে থাকলে কিছুই হতো না। সেখানে উপস্থিত সকলের সহ গোটা বিশ্বের মানুষের কাছে আবরারের এই কথাটা বড্ড বেশি ভালো লাগে। মুহূর্তে গোটা একটা জেনারেশনের কাছে আবরার তাসনিন আইডল হয়ে ওঠে। যেখানে পুরুষ মানুষ স্ত্রীর সাহায্যে সাকসেস হওয়ার পরেও ক্রেডিট দিতে ইতস্তত করে, সেখানে আবরার স্ত্রী থেকে কোনো প্রকার সাহায্য না পেয়েও গোটা ক্রেডিট তাকে দিয়ে দিচ্ছে। আদ্রিতা নিজেও অবাক হয়, সে কি করল? কোনোদিন বিজনেসের ব্যাপারে কোনো কথাই বলেনি, সাহায্য তো দূরের কথা। টিশা আমানের কান ভাঙানোর জন্য বলল, তুমি তো সাথে ছিলে, তোমার কথা তো বললো না, সব ক্রেডিট বউয়ের। আমান হেসে জবাব দেয়, ক্রেডিট দিয়ে কি করব? ও সাথে আছে এটাই তো অনেক। ব্যাস, টিশার কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে এসব শুনে ফেলে আদ্রিতা, তার মনটা খারাপ হয়ে যায়। সত্যি তো, আবরারকে গোটা ব্যাপারে সাহায্য করেছে স্যার বন্ধু, তাদের নাম তো বলতে পারত। এভাবে সংসারে ভাঙন ধরবে, আলাদা হয়ে যাবে সবাই। না না, এমনটা হতে পারে না। আদ্রিতা তা হতে দিতে পারে না। আবরার ফিরলে আজকে এই বিষয় নিয়ে কথা বলতেই হবে। গত কয়েকদিন যাবৎ ইশারার শরীর খারাপ, খাবার খেতে পারছে না, সর্বক্ষণ মাথা ঘোরায়, বেশি বেশি ঘুম পায়, মাছ দেখলে বমি বমি লাগে। বিষয়টা সিএম খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না। তো আজকে অফিস থেকে ফিরে কক্ষে যেতেই দেখতে পাই প্রেগনেন্সির কিট হাতে বসে আছে ইশারা, চোখে মুখে খুশির ঝিলিক। সিয়াম কপাল কুঁচকায়, কি হয়েছে, খুশি খুশি কেন? ইশারা দৌড়ে এসে সিয়ামকে জড়িয়ে ধরে আর বলল, আমি প্রেগনেন্ট। সিএম কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, পর মুহূর্তে চিৎকার করে কেঁদে ওঠে। ইশারা ভয় পেয়ে সিয়ামকে ছেড়ে দেয়। এখন সবাই জেনে যাবে আমি অশ্লীল কাজকাম করেছি, সবাই আমাকে খারাপ ভাববে। এ মুখ আমি মানুষকে দেখাবো কি করে? ই আল্লাহ, দড়ি ফেলুন, আমি চাঁদে উঠে যাই, না হলে মাটি ফাঁক করুন, আমি ঢুকে পড়ি। বিরক্ত ইশারা সিয়ামের চুল টেনে দেয়, হাদারাম একটা। তুই যে একটা মেয়ের সঙ্গে এক ঘরে থাকিস, তাতেই মানুষ বুঝে যায় তুই অশ্লীল। আজকে থেকে তুই আর আমার সাথে থাকবি না, আমাদের রুম আলাদা। বলে ইশারা চলে যায়। সিয়াম কপালে হাত দিয়ে বসে পড়ে। ওহে আমার বধূ, তুমিই আমার কদু, হইও না রাগের ঠেলায় লাল, তাহলে পড়বে আমার পিঠে তাল। আমি সিয়াম সরল মানুষ,
ভালোর বন্ধু ভালো, লেবুর রস নিয়ে তুমি করিও না মুখ কালো। ইশারা আবার পেরে আসে। সিয়ামের গালে হাত দিয়ে বলল, লেবুর রস কি? না মানে যেটা দিয়ে তুমি প্রেগনেন্ট হলে। এখন আমার মান সম্মান খেয়ে তুমি চলে যেও না। আমি থাকবো কি করে? হালা আমি সত্যিই থাকবো না, বেয়াদব পাগল একটা। আদ্রিতার মন খারাপ। ইশারা প্রেগনেন্ট হয়ে গেল, অথচ সে এখনো প্রেগনেন্ট হতে পারল না। প্রতি রাতে আবরার ফিল খাইয়ে দেয় তাকে। কিছু বললে বলবে তুমি এখনো ছোট, আর একটু বড় হও। সে কেন বুঝতে চায় না আদ্রিতা বড় হয়ে গেছে? ইশারা প্রেগনেন্টের কথা শুনে মা কত খুশি হলো। আমান পাই বৃষ্টি কিনে গোটা শহর বিলালো। ইবা নাহাদ ইশারার জন্য গিফট আনলো। অহনা সেখান থেকে অনলাইনে গিফট কিনে পাঠিয়ে দিল ইশারার কাছে। শুধু আদ্রিতাই গিফট দিতে পারল না, কেননা আবরার ফেরেনি এখনো। সে আসলে তবেই তাকে নিয়ে বেরোবে এবং গিফট কিনবে। অপেক্ষা করতে করতে আবরার বাসায় ফিরল রাত 12টায়, হাতে বড় গিফট বক্স এবং তার পেছনেও দুটো ছেলে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিতার ড্রয়িং রুমেই ছিল। আবরারকে দেখে দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলেন? কতবার কল করেছি। ইরেসপন্সিবল। বাড়ির কথা মনে থাকে? আবরার গম্ভীর স্বরে বলল, শাটা পাখি, বেশি কথা বলো তুমি। অভিমানের পাল্লা ভারী হয় আদ্রিতার। ঠোঁট বাঁকিয়ে কক্ষে চলে যেতে নেই। পিছন থেকে আবরার বলে ওঠে, ইশারাকে গিফট দিয়ে তারপর যাও। আমি তো গিফট কিনিনি, তোমার হাজব্যান্ড কিনেছে। আদ্রিতা মুখ বাঁকিয়ে আবরারের হাতের গিফট বক্স নেয় এবং ইশারার কক্ষের দিকে এগোয়। আবরার ছেলে দুটোর হাত থেকে গিফট বক্স নিয়ে তাদের টাকা দিয়ে বিদায় করে। তারপর দরজা আটকে সেও এগোয় সিয়ামদের কক্ষের দিকে। আমান, আহাদ, ইবান তিনজনই সিয়ামের পা ধরে ঝুলে আছে। কিভাবে বউকে প্রেগনেন্ট করলো তার রেসিপি জানতে চাচ্ছে। ইশারা কানে হেডফোন গুঁজে ফোন দেখছে। ওদের কথা শোনা মানেই বিপদ। কি থেকে কি বলবে আল্লাহই জানে। ভাই তোরা ইউটিউব দেখে থেকে রেসিপি দেখ, আমাকে ক্ষমা কর। আমান বলল, না, জলজান্ত ভাই থাকতে ইউটিউব কেন দেখব? তুই ভাই শুরু কর, প্রথমে কি করতে হয়। তখনই আবরার আদ্রিতা চলে আসে। এই কি নিয়ে কথা হচ্ছে? আহাদ হেসে বলল, মা সিয়াম রেসিপি বলছে না। কিসের রেসিপি? আমান বলল, লেবুর রসের। আদ্রিতা বুঝতে না পারলেও আবরার বুঝে যায়। সে গম্ভীর স্বরে বলল, তোরা কি ভালো হবি না? ইভান বলল, পরশুদিন ভালো হব। আবরার সেদিকে কান্না দিয়ে ইশারার সামনে গিফট বক্স নামায়। তারপর বলল, আই এম সো হ্যাপি, কংগ্রেচুলেশনস। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলল, খুশি হলে মানুষ হাসে, জানেন বোধ হয়। ইশারা নিজের ভাই বাবাকেও প্রেগন্যান্সির খবরটা জানায় এবং তারা সুইজারল্যান্ড আসবে ইশারাকে দেখতে। এই নিউজটা জানার পর থেকে আবরারের মাথা গরম। সে কিছুতেই আদ্রিতার সাথে আসিফ আদনানের দেখা হতে দিবে না এবং ব্যাপারটা কাউকে জানতেই দিবে না। কিছু মুহূর্তের মধ্যে চিন্তা ভাবনা করে ফেলে এই সুযোগে মালদ্বীপ থেকে ঘুরে আসা যাক। আসিফ আদনান বাংলাদেশে ফিরলে তবেই তারা আবার সুইজারল্যান্ড ব্যাক করবে। প্ল্যানিং অনুযায়ী দুটো টিকিট বুক করে ফেলে। এই তো সন্ধ্যা 7টার ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। নিজের শোরুম থেকে কিছু ড্রেসও সিলেক্ট করে ফেলে আদ্রিতার জন্য। সিয়াম গোল গোল নয়নে আবরারকে দেখছে। বেটা মনে মনে কিছু একটা পাকাচ্ছে, বেশ বুঝতে পারছে। আসিফ আদনান আসবে আর আবরার তাসনিন চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে? কখনোই না। টিশা কিচেনের দায়িত্ব নিয়েছে, সকলের জন্য বাংলাদেশি স্টাইলে বিরিয়ানি রান্না করছে। এটা নিয়েও বেশ চিন্তিত ছিলাম। আমান শালার বউকে আজকে বিরিয়ানিতে বিষ মিশিয়ে সবাইকে এক সাফা মেরে দেবে। দ্বিতীয় পারে, পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে নারী জাতি। তাদের হাঁটু ভর্তি দুষ্ট বুদ্ধি। কবি শ্যামেন্দ্রনাথ বহু আগেই একখানা কবিতা লিখে ফেলেছে, নারীর প্রেমে পড়ে ভাই, করিও না ভুল, বিবাহের পরে বুঝবে মজা, কেঁদে পাবে না কুল। কেন যে আমান বিশ্বাস করলো? অবশ্য করবে নাই বা কেন? সিয়াম তো এই কবিতা আগে শোনায়নি ওকে। তবে যাই হোক, এখন থেকে সাবধান থাকতে হবে, সেই সাথে বাকিদেরও সাবধান করে দিতে হবে। এসব ভাবনার মাঝে সিয়াম খেয়াল করে আবরার নেই। এই তো এখানে বসেছিল, কোথায় চলে গেল? এখন আবার একে খুঁজতে হবে, নজরে নজরে রাখতে হবে। টিশা রান্না করা বিরিয়ানির পাতিল থেকে কিছুটা বিরিয়ানি লুকিয়ে নিয়ে যায় সিয়াম। বাড়ির সামনে একটা বিড়াল বসেছিল। সামনের বাড়িতে থাকে বিড়ালটা, প্রায় প্রায় এখানে আসে। সিয়াম বিড়ালের সামনে দেয়। বিড়ালটা খুশি মনে বিরিয়ানি খেতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা খাওয়ার পরেও বিড়ালটা বেঁচে আছে, মরেনি। তার মানে বিষ মেশায়নি। যাক, খারাপ হলেও ভালোই আছে মেয়েটা। আদ্রিতা সকলের সঙ্গে বসে গল্প করছে। গল্পের মূল আকর্ষণ হচ্ছে ইশারা এবং তার অনাগত বাচ্চা। কি নাম রাখা হবে, ছেলে হবে না মেয়ে হবে, কার মতো হবে দেখতে, ইত্যাদি নানান রকমের আলোচনা।
সে আলোচনায় সামিল হয়েছে টিশাও। সে অবশ্য কিছু বলছে না, তবে চুপচাপ সকলের আলোচনা শুনছে। আমান, সিয়াম, ইবান, আহাদ চারজন একজন আরেকজনের উপর হাত পা তুলে আধশোয়া হয়ে আছে। তখনই সেখানে আবরার চলে আসে। তাকে দেখে সিয়াম বলে ওঠে, আর 1 ঘন্টা পরে আমার শালা সুইজারল্যান্ড আসবে। আব্বা, তোর কোনো বক্তব্য আছে? আবরার শান্ত নজরে তাকায় সিয়ামের মুখের দিকে, জবাব দেয় না। আদ্রিতা বলে ওঠে, এ বাবা, আপনি এখনো বসে আছেন কেন ভাইয়া? তাকে এয়ারপোর্ট থেকে আনতে যাবেন না? আমান বলল, চল আবরার, আমরা গিয়ে নিয়ে আসি। আবরার বলল, পাখি, রুমে চলো, তোমার সাথে কথা আছে। আমান, আহাদ, ইবান, সিয়াম একসাথে বলে ওঠে, কথার আরেক নাম কি রোমান্স? তোমার কি প্রেম প্রেম পাচ্ছে আব্বা? আদ্রিতা লজ্জা পেয়ে যায়। ইশারা এবং টিশা হেসে ফেলে। আবরার গম্ভীর স্বরে বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। সিএম গান গেয়ে ওঠে, পাশের বাড়ির স্যাংরাপোলা প্রেম করিতে চাই। ইংরেজ ভাষায় রুমে ডাকে চোখের ইশারায়। মা, গানটা ধরো, আমরা তাল মেলাচ্ছি। আদ্রিতা বড় বড় পা ফেলে এই কক্ষ থেকে চলে যায়। তার পেছন পেছন আবরারও চলে যায়। নিজেদের কক্ষে প্রবেশ করতেই আদ্রিতা রাগান্বিত স্বরে বলে, কি সমস্যা আপনার? আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আবরার ড্রেসিং টেবিলের উপরে থাকা ফোন এবং প্রয়োজনীয় জিনিস হাতে তুলতেই বলে, প্রশ্ন করিও না, আমার সঙ্গে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ব্যাস, আর কোনো কথা নয়। আদ্রিতার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। বাসায় যে জামাটা পরা ছিল সেটা পরেই ছুটতে থাকে আবরারের পিছু পিছু। গাড়ি করে যেতে থাকে ওরা। এয়ারপোর্টের কাছাকাছি আসতে আদ্রিতা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? বলাই যাবে না। এবারে আবরার জবাব দেয়, মালদ্বীপ যাচ্ছি। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে, মানে বাড়িতে পরা জামা পরে আমি মালদ্বীপ যাব? হ্যাঁ তো। আবরারের সহজ স্বাভাবিক জবাবে রাগ হয় আদ্রিতার। বিড়বিড় করে বলল, নিজে যাচ্ছে সাহেব সেজে, আমাকে নিচ্ছে পাগলের মতো, ফাঁসান হাতি একটা। আবরার শুনতে পায় কথাগুলো। সে গাড়ি থামিয়ে সিট বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, সাহেব তো তোমারই, আর পাগলটা আমারই। সে যে রূপেই থাকুক, আমি সেই রূপেই ভালোবাসি, অ্যান্ড আমার কাছে সেই রূপেই সে অপ্সরা। আদ্রিতার কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভিতরে সুখ সুখ অনুভব করে। এক জীবনে এর থেকে বেশি কি আর চাওয়া থাকতে পারে? সুখী হতে কী ভাল লাগে? কিচ্ছু না। আবরারের হাত ধরে এয়ারপোর্টে প্রবেশ করে আদ্রিতা। পুলিশরা হেসে কথা বলতে থাকে লোকটার সাথে। কিছু সংখ্যক লোক ছবি তুলতে যায়। আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তার পিকচার যেন কোথাও দেখা না যায়। ব্যাস, আর কেউ পিক তোলা সাহস করে না। প্লেনে ভিআইপি সিটে বসে আছে দুজনে। আর কিছুক্ষণের মধ্যে প্লেন ওড়াল দিবে। আদ্রিতার হাসি পায়। লোকটা জেলাসির ঠেলায় তাকে নিয়ে মালদ্বীপ যাচ্ছে ভালোই বুঝতে পারছে সে। হোয়াট হ্যাপেন? আদ্রিতা হাসতে দেখে আবরার বলে ওঠে। আদ্রিতা আবরারের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আসিফ আদনান আসছে বলে জেলাস হয়ে আমাকে নিয়ে যাচ্ছেন? সবই বুঝতে পারি। আবরার ফোনে মনোযোগ দিয়ে বলল, যেখানে সমুদ্র আছে, ইচ্ছে হয়েছে সমুদ্রের মধ্যে রোমান্স করব। আদ্রিতার মুখটা চুপসে যায় এবার। বেয়াদব, অশ্লীল, খারাপ হাসি। তার সাথে সব বলাই বেকার। মালদ্বীপ পানির রাজ্য, চারদিকে শুধু পানি আর পানি। এয়ারপোর্ট থেকেও পানি দেখা যায়। প্লেন ল্যান্ড করতে আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে থাকে। নীল নীল পানি দেখতে কী যে সুন্দর লাগছে। কিছু মুহূর্তের মধ্যে একটা হোটেলে চলে যায় তারা। আদ্রিতা তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবরারের কাছে বায়না ধরে এখনই ঘুরতে নিয়ে যেতে হবে। আবরারও মানা করে না, নিজেও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ে। বিশাল একটা সমুদ্র। যত দূর দৃষ্টি যাচ্ছে শুধু স্বচ্ছ নীল পানি দেখা যায়। একটা বোর্ডও রাখা আছে সেখানে। আবরার আদ্রিতাকে নিয়ে সে বোর্ডে উঠে পড়ে। সমুদ্রের মাঝখানে চলে যায় তারা। সেখানে পানি নেই, দুপাশে পানি, মাঝখান খানিকটা জায়গা পানিহীন। সেখানেই নেমে পড়ে দুজনে এবং আবরার বোট চালককে বলে 2 ঘন্টা পরে এসে আমাদের নিয়ে যাইয়েন। ছেলেটা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে এবং তক্ষুনি বোট ঘুরিয়ে চলে যায়। আদ্রিতা ব্রু কুঁচকে বলল, আমরা দুজন এখানে কি করব? আবরার শার্টের হাতা গুটাতে গুটাতে জবাব দেয়, যেটা করলে বেবি হবে। অসহায়ের মতো বসে আছে আমান। মনটা তার বড্ড খারাপ। একটু আগেই টিশার সাথে মারাত্মক ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল কারণ ছিল সিয়ামের অনাগত সন্তান। আমানের বক্তব্য হচ্ছে 1 মাসের মধ্যে তারাও বেবি নিয়ে ফেলবে। সিয়ামকে কেন কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। হালা এমনিতেই ভুলভাল কবিতা বলে মাথা খারাপ করে দেয়, এখন তো আরও বলবে। ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছে। যাদের নাই টুনটুনি তারা কি করে বুঝবে সুখ। বাবা হয়ে দেখিয়ে দিলাম। এখন ছোট হলো কিছু মানুষের মুখ। প্রমাণ হলো কান্নায় পাখি, ভালো করে দেখুক তারা যদি থাকে আঁখি। আমানের দুঃখ বুঝলো না টিশা। সে উল্টো ঝগড়া সুরে বলল, বেবি নেবা? খাওয়াবা কি তাকে?
2 টাকা ইনকাম করতে পারো, থাকে তো আবরার তাসনিনের পা ধরে। তখনই মেজাজ ছুটে যায় আমানের। অশ্লীল ভাষায় কয়েকটা গালি দেয় টিশাকে। গায়েও হাত তুলতে গিয়েছিল, কিছু একটা ভেবে হাত নামিয়ে নেয় এবং তখন কক্ষ থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সিয়াম, আহাত এবং ইবান বসে আছে চিন্তিত ভঙ্গিতায়, যেন বিশাল কোনো ক্ষতি হয়ে গেছে তাদের। আমান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের, আপসেট কেন? সিয়াম দীর্ঘশ্বাস ফেলেই বলল, আব্বা আমাদের ফাঁকি দিয়ে বনানার প্রসেসিং করতে চলে গেছে। ঠিকঠাক বুঝতে পারল না আমান, কপাল কুঁচকে পুনরায় বলল, বুঝলাম না, কোথায় গেছে আপনার? ইবান বলল, মালদ্বীপে। এখন মাঝ নদীতে আছে মাকে নিয়ে। ভাই, ওরা কি করছে ওখানে? সিয়াম কবিতার সুরে বলল, ছোটবেলা খাইছিলাম সুজি, তাই এখন সব কিছুই বুঝি। আব্বা গেছে রোমান্স করতে খোলা আসমানের নিচে, আমরা কেন যেতে পারলাম না তাদের পিছে পিছে? আহাত হামি তুলে বলল, হালা তুই তোর বউয়ের সাথে যা করেছিস আব্বাও তাই করবে, তাও আবার মানুষের প্রাইভেসি নষ্ট করার শখ। আমান কিছু বলবে তার আগে কলিং বেল বেজে ওঠে। আসিফ, আদনান এবং সিয়ামের শ্বশুর মশাই চলে এসেছে। সিয়াম শুকনো ডুব গিলে বলল, ভাই, তার মেয়ের সাথে উল্টাপাল্টা অশ্লীল কাজকাম করে প্রেগনেন্ট করে দিছি। শ্বশুর কি এখন আমাকে পিটাবে? আমান বলল, হালা পিটাবে না, এটা অশ্লীল নয়, এটাকে বলে ভালোবাসা। তুই যা, দরজা খোল, আমি সোফা টোফা ক্লিন করি। তারপর সিয়াম দরজা খুলতে যায় আর বাকি 3জন সোফা ঠিকঠাক করে কিচেনে ঢুকে। ইশারা রান্নাবান্না করে রেখেছে, এখন শুধু সব গরম করতে হবে। মেয়েটা অসুস্থ, তাকে এত খাটানো যাবে না। তাই 3জনই শসা, টমেটো, পেঁয়াজ কেটে সালাদ তৈরি করলো এবং সব খাবার গরম করে ফেলে। টিশাকে ডাকলেও সে করে দিত, কিন্তু আমানের সাথে ঝগড়া হয়েছে বলে তাকে আর ডাকলো না, আর কখনো ডাকবে না বলে প্রতিজ্ঞা করেছে আমান। তখনই সিয়াম দৌড়ে কিচেনে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমার শ্বশুর কিপটা, হালা খালি হাতে এসেছে, কয়টা মিষ্টিও আনে নাই। ইবান বলল, সকাল থেকে আশা করে বসে আছি মিষ্টি খাওয়ার জন্য। আহাত বলল, ওনারা মনে হয় মিষ্টি সব চিনে নাই, কোনো ব্যাপার না, আমি চিনিয়ে দিয়ে আসতেছি। বলতে বলতে কিচেন থেকে বের হয়, ওনাদের সামনে গিয়ে বসে। সিয়াম, দেখে যা, তোর শ্বশুর আর শালার পকেট খালি। চারপাশ থই থই করছে নীল পানি, মাঝে মধ্যে বিশাল ঢেউ আসছে, দবদবে সাদা বালি ডেকে দিচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। বড্ড লোভনীয় লাগছে দেখতে। আদ্রিতা কিছু মুহূর্তে চোখ বন্ধ করে অনুভব করে সাগরের কলরব। বড্ড ভালো লাগছে তার। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধুই পানি, তারা ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। আবরার ইতিমধ্যে বালির উপর বসে পড়েছে। সূর্যের আলো মুখে পড়েছে লোকটার, দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে। সাদা শার্টখানার বুকের উপরে 3টে বোতাম খুলে রাখা, যার ফলে পশা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আদ্রিতা কিছু মুহূর্ত লোকটাকে পর্যবেক্ষণ করে মৃদু হাসে, তারপর এগিয়ে পানিতে পা ভেজায়। আবরারের মুখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কি আবরার? হোয়াট ইজ লাভ? আবরার হাত গড়িতে নজর বুড়িয়ে বলল, লাভ ইজ পেইন। কিভাবে? তোমাকে যতবার ভালোবেসেছি ব্যথা পেয়েছ না? লজ্জায় কান গরম হয়ে ওঠে আদ্রিতার। সে শুকনো ডোক গিলে পানি দেখায় মনোযোগ দিয়ে এবং বিড়বিড় করে বলল, খারাপ বেটা একটা। মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কিভাবে হতে পারে? এটুকু লজ্জা থাকা উচিত নয় কি? আবরার শুনে পেল আদ্রিতার মনের কথা। সে বলে ওঠে, একদমই উচিত না। সাইয়ারা মুভি দেখলে না? সেম পানি, সেম ভিউ, তুমি আমি, ব্যাস হয়ে গেল না? আদ্রিতার চোখের সামনে ভেসে ওঠে সাইয়ারা মুভির একটা দৃশ্য, যেখানে হিরো হিরোইন পানির মধ্যে ডুব দিয়ে রোমান্স করছে। এ বেয়াদব তেমন করবে নাকি? আদ্রিতা ডিরেক্ট মরেই যাবে, তাকে কেউ আর বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে শুকনো ডোক গিলে সে। আবরার এগিয়ে আসে তার দিকে, এক মুঠো সাদা বালি নিয়ে আদ্রিতার গালে লাগিয়ে দেয়। পরপরে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বালি মাখানো গালে নিজের গাল ঠেকিয়ে ঘষা দেয়। আদ্রিতা কেঁপে ওঠে, খোসা খোসা দাড়িতে আঘাত লাগে গালে, নিশ্চয় লাল হয়ে গিয়েছে। সে কিছু বলার জন্য হাঁ করতে আবরার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামায়। হাসকি স্বরে বলল, ডোন্ট ডিস্টার্ব, আই এম সো হাংরি। আর কিছু বলার সাহস নেই আদ্রিতার, তবে বড্ড জানতে ইচ্ছে করে, সমুদ্র দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায় কেন? কি কানেকশন দুজনের? তবে প্রশ্ন করা হয়ে ওঠে না, কারণ ততক্ষণে তার উষ্ঠদয় ডুবে গিয়েছে আবরার তাসনিনের উষ্ঠের ভাঁজে। নীল রঙের গাউনের চেন খুলে গেল শব্দ করে। সূর্যের আলো সরাসরি মুখে এসে লাগছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। পানির ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যায় দুজনকে। বয়ার্ত আদ্রিতা এদিক ওদিক দৃষ্টি সরিয়ে দেখতে থাকে কোনো লঞ্চ বা নৌকা এদিকে আসছে কিনা। আবরার শেষটা বুঝতে পারল। উষ্ঠ ছেড়ে গলায় মুখ গুজে বলল, কেউ আসবে না। কারো সাহস নেই আবরার তাসনিনের প্রাইভেসি নষ্ট করার।
রিল্যাক্সে থাকো পাখি, আর আমায় অনুভব করো। বলতে বলতে হাজারখানা চুমুতে ভরিয়ে দিতে থাকে গলা। আরও একবার তাদের মিলনের সাক্ষী হয় সমুদ্র। সূর্য, আসমান, সমুদ্র ছাড়া কেউ জানল না তাদের মিলনের কাহিনী। আবরার তাসনিনের অত্যাচারে অতিষ্ঠ আদ্রিতা বাধা দেওয়ার চেষ্টা করে। কাতর স্বরে বলল, প্লিজ। আবরার দুই ভ্রু আড়াআড়ি করে কুঁচকে বলল, ডিস্টার্ব করে না পাখি? দিনগুলো খুব সুন্দর কাটছে। আদ্রিতা আবরার মালদ্বীপ থেকে ঘুরে এসেছে সপ্তাহখানেক আগে। সেইখান থেকে ফিরে আবরার কাজে ডুবে গিয়েছে পুরোপুরি, যেন সে আগের বদমেজাজের হাতি হয়ে গিয়েছে। দরজার সামনে নতুন করে লাগানো হয়েছে ডু নট ডিস্টার্ব সাইনবোর্ড। অবশ্য আদ্রিতা এবং সিএম সাইনবোর্ড উপেক্ষা করেই আবরারকে ডিস্টার্ব করতে হাজির হয়ে যায়। আজকে শনিবার। আতিয়া বেগম বাংলাদেশ থেকে ফিরে এসেছে গতকাল। একটা দিন মেয়ের সঙ্গে থেকে মেয়ে শ্বশুরবাড়িতে কাটিয়ে আজকে বাসায় ফিরেছে। মানুষের জীবনটা কত অদ্ভুত। এই আতিয়া বেগম আগে চাইতো ছেলে মেয়ের সঙ্গে থাকতে, তাদের দেখার জন্য মনটা চটপট করত। কিন্তু এখন আর ইট পাথরের এই শহর তার ভালো লাগে না। কাঁচা মাটির গন্ধের সন্ধান খুঁজতে থাকে সবখানে। তার মনে হয় ছেলে মেয়ের সঙ্গে প্রতিদিন ফোনে কথা বলে একটা জীবন বাংলাদেশে কাটিয়ে দিলেই ভালো হয়। এই আরামায়েশের থেকে দেবর বারুসুরের সংসারে উটকো ঝামেলা হয়ে থাকাটাই ভালো। আদ্রিতা বুঝতে পারে মায়ের মন খারাপের গল্প। তার নিজেরও খারাপ লাগে। বাংলাদেশে যাওয়ার জন্য মন টানসান করে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করে। তাকে সব মন খারাপ বিলীন করে দিয়েছে আবরারের মুখপানে সে। মানুষটা তার খুশির জন্য এত কিছু করে, সে দুঃখ পাবে এমন কাজ না করাই ভালো। আবরার তার কক্ষে সিয়াম, আমান, আহাদ এবং ইবানকে ডেকেছে জরুরি কিছু কথা বলার জন্য তাদের। আদ্রিতা আসতে চেয়েছিল তাদের সাথে, কি কথা বলে শোনার বড্ড ইচ্ছে তার, কিন্তু আবরার ধমকের স্বরে তাকে আসতে বারণ করে দিয়েছে। আপাতত মন খারাপ করে ইশারার কক্ষে বসে আছে আদ্রিতা। টিসাও উপস্থিত সেখানে। ইশারার জন্য ফলের জুস বানিয়ে নিয়ে এসেছে। মাঝে মধ্যে আদ্রিতার বেশ অবাক লাগে। টিসা মেয়েটা ভীষণ ভালো, খুবই দায়িত্বশীল, খুব সহজেই মানুষকে ভালোবেসে ফেলে। আদ্রিতা ইশারা কারোর সঙ্গে মন খুলে কথা বলে না। ওই খুব প্রয়োজন হলে দু একটা কথা বলবে, অথচ নিজে খাওয়ার জন্য কিছু রান্না করলেও তিনজনের জন্য করবে। ওরা খেতে না বসলে নিজেও খাবে না। ওদের শরীর খারাপ লাগলে নিজে থেকে ওষুধ খাবার এগিয়ে দিবে। ইশারা প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর সব দায়িত্ব যেন মেয়েটা নিয়ে নিয়েছে। এই তো কয়েকদিন আগে মাদার হরলিক্স সহ মাল্টা, ডালিম সহ ডাক্তারদের পরামর্শে কিছু ওষুধপত্র নিয়ে এসেছে। সকালে মাদার হরলিক্স গুলি দিবে, ডালিমের জুস বানিয়ে দিবে, মালটা কেটে দিবে। মানে সারাটা দিন সে শুধু ইশারার ভালো লাগা খারাপ লাগা নিয়েই চিন্তা করে, অথচ ইশারার সাথে কথা বলবে না। এটা নিয়ে অবশ্য আদ্রিতা এবং ইশারা আড়ালে গসিপ করতে ভুলে না। এটা খেয়ে নাও, খেতে মজা না হলেও বেশ উপকারী। ইশারা লক্ষ্মী বাচ্চার মতো মাথা নেড়ে গ্লাসটা হাতে নেয় এবং এক চুমুকে সবটা খেয়ে নেয়। আদ্রিতা একটু আফসোসের সুরেই বলল, এমন এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য এখন দেখছি প্রেগনেন্ট হতে হবে। টিসা চলে যেতে যেতে বলল, তোমাকে আমি সবসময় কেয়ার করি, খেয়াল করো না, এটা তোমার দোষ। আই থিঙ্ক আমানের এখন বেবি দরকার। আবরারের মুখে এমন কথা শুনে চার বন্ধুই একটুখানি অবাক হয়। সিয়াম তো সঙ্গে সঙ্গে কবিতা সুরে বলে উঠল, ভূতের মুখে রাম নাম শুনতে হলো ভাই। আমি সিয়াম অবাক হয়ে পদ্মা নদীতে পড়ে গেছি তাই। বাচ্চা নেওয়া সহজ কথা নয়, মেশিন থাকতে হয়। আমান ভাইয়ের ফাঁকি নাই, নষ্ট হয়ে গেছে ড্যাসিন। সিয়ামের ভুলভাল কবিতার সকলেরই বিরক্ত লাগলো। আমান তো নাক মুখ কুচকে বলে উঠল, ভাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কথা হচ্ছে, তোর ফালতু কবিতা ফাঁকির মধ্যে লুকায় রাখ। সিয়াম মুখ বাঁকালো। কোনো একটা কবি ঠিকই বলেছিল, এই শহরে প্রতিভার কোনো মূল্য নাই। নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করলে মানুষ হিংসার ঠেলা নিন্দা করে। ঠিকই আছে। সিয়াম নিজের প্রতিভা পেটের মধ্যে রেখে দিল, আর জীবনেও সে কবিতা বলবে না। প্রয়োজনে কবিতা পেটের মধ্যে জমতে জমতে পেট ফুলে ডোল হয়ে যাবে, তবুও বলবে না। মুখে কস্টিউম লাগিয়ে দিল। আহাদ বলে, আমানের এখনই বেবি নিতে হবে কেন? টিসা আমাদের পছন্দ করে না, তবুও এখানে রয়েছে, মানে আমানের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এখন একটা বেবি আসলে সুন্দর করে সংসারে মন দিবে। আমি আর কিছু বলতে চাই না, কাজ করব। তোরা প্লিজ এখন বের হ। গত 3 মাস হবে আদ্রিতা কোনো পিল খাচ্ছে না। বিষয়টা অবশ্য আবরার জানে না। ইশারা এখন 5 মাসের প্রেগনেন্ট। খানিকটা বেবি বাম্প বেরিয়েছে। দেখতেও বেশ সুন্দর লাগে। মাতৃত্ব আসলেই সুন্দর। শুধু সুন্দর নয়, একটু বেশিই সুন্দর। আদ্রিতাও মা হতে চায়। এই সুন্দর অনুভূতির সাথে পরিচিত হতে চাই। একটা ছোট্ট প্রাণকে দুনিয়াতে আনতে চাই, যে মায়া মিশিয়ে তাকে মা বলে ডাকবে, তার বুকের মাঝে গুটি গুটি মেরে ঘুমাবে। কিন্তু দিনকে দিন ভরসা হারিয়ে ফেলছে আদ্রিতা।
কোনো প্রোটেকশন নেই না, তবু কেন সে প্রেগনেন্ট হচ্ছে না? কোনো সমস্যা রয়েছে কি তার? হয়তো রয়েছে, অতি দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। 2 দিনের জন্য থাইল্যান্ড গিয়েছে আবরার, সেখানেও তাদের কোম্পানির একটা শাখা খোলার প্ল্যানিং চলছে। সিয়াম আমান ইবান অফিসে গিয়েছে, টিশা ইশারাকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছে, আর আতিয়া বেগম ঘুমোচ্ছে। এটাই সুযোগ। এই সুযোগে বাসা থেকে বেরিয়ে পড়ে আদ্রিতা। উদ্দেশ্য হসপিটাল। এখানকার কোনো কিছুই ভালো করে সে চেনে না। যেখানে যাওয়ার প্রয়োজন পড়েছে আবরার সঙ্গে গিয়েছে, কোনো কিছু চিনে রাখার প্রয়োজন মনে করেনি। রাস্তার এক কোণা দিয়ে আনমনে হাঁটতে থাকে আদ্রিতা। জুরিক নদীর ছোট্ট ব্রিজটা পার হতে একটা হসপিটালে দেখা মিলে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে আদ্রিতার। ঢুকে পড়ে হসপিটালের মধ্যে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে অনেকেই তাকে চিনতে পারে। আবরার তাসনিনের ওয়াইফ বলে ডাকতে থাকে। সালাম দেয়, কি প্রয়োজন, এখানে কেন এসেছে জিজ্ঞেস করে। আদ্রিতা ঘাবড়ে যায়, কারো কথার উত্তর দিতে পারে না। মাথা নিচু করে আমতা আমতা করতে থাকে। একটা মেয়ে এমন পরিস্থিতিতে মুক্তি দেয় আদ্রিতাকে। সে একটা কেবিনে নিয়ে গিয়ে মিষ্টি স্বরে জানতে চায় কিভাবে সাহায্য করতে পারি। আদ্রিতা একজন ডাক্তারের নিকট নিয়ে যেতে অনুরোধ করে। মেয়েটি নিয়ে যায় ডাক্তারের চেম্বারে। নিজের সমস্যা এবং সন্দেহের কথা ডাক্তারের সঙ্গে শেয়ার করে আদ্রিতা। ডাক্তার কিছু টেস্ট দেয়। এখনই এখান থেকে টেস্টগুলো করে নিতে পারবে। আদ্রিতা দেরি করে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবগুলো টেস্ট করে ফেলে। 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সাথে করে ফোনটাও নিয়ে আসেনি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। নিশ্চয়ই সকলে বেশ টেনশনই আছে। এই মুহূর্তে পুনরায় ডাক্তারের সামনে বসে আছে আদ্রিতা। গম্ভীর মুখে নাকের ডগায় চশমা ঝুলিয়ে গভীর মনোযোগে রিপোর্টগুলো দেখছে ডাক্তার। দীর্ঘ 20 মিনিট পরে চিন্তিত আদ্রিতার মুখপানে তাকায় ডাক্তার এবং বলে, আপনি কোনোদিনও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রতিটা নারীর স্বপ্ন একটা সন্তান। মা ডাক শোনার জন্য নারী সব দুঃখ সহ্য করে নিতে পারে। বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মা কখনোই পারে না। আদ্রিতা চেয়েছিল তার একটা বেবি হবে, আদরে সোহাগে বড় করবে তাকে। যে ভালোবাসাগুলো সে পায়নি, সেই সব ভালোবাসা তার বেবি পাবে। তার সুখের সংসারটা আনন্দে ভরে উঠবে। কিন্তু না, সব কিছুই হলো না। মা ডাক শোনার মতো সুন্দর কপাল তার নেই। এসব ভাবতে ভাবতে রাস্তার এক কোণা দিয়ে হাঁটছিল আদ্রিতা। নয়ন জোড়া বেজা। বড্ড কষ্ট হচ্ছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ভাগ্যকে দোষারোপ করতে। এমন জীবন না দিলেও পারত। ঠিক তখনই তার পাশে একটা বাইক এসে দাঁড়ায়। সে চমকে যায়, 2 পা পিছিয়ে যায়। বাইকটা দেখে চিনতে পেরেছে এটা আবরার তাসনিন। হসপিটালে যাওয়ার ঘটনা জেনে যাবে, তারপর আদ্রিতাকে বকা দিবে। ভাবতেই কলিজা কেঁপে ওঠে। আবরার মাথা থেকে হেলমেট খোলে, শান্ত নয়নে তাকায় আদ্রিতার মুখের দিকে এবং বলে, গেট অন দ্য বাইক। আদ্রিতা ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে উঠে পড়ে বাইকে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। মাথা রাখে পিঠের উপরে। আবরার বাইক চালানো শুরু করে। আজকে রাস্তাঘাট বড্ড ফাঁকা। গাড়ি তো দূর, কোনো মানুষ জনেরও দেখা নেই। মিষ্টি উঠেছে, রোদের আজ গায়ে লাগছে না। হালকা বাতাসে আদ্রিতার চুলগুলো উঠছে। ভালোই লাগছে। আবরার, ভীষণ ভালোবাসি আপনাকে, ভীষণ। আবরার শুনেছে, তবে জবাব দেয় না। কিছু মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় আবরার হাউসে। আদ্রিতাকে নামিয়ে দিয়ে আবরার বাইকে গ্যারেজে রেখে আসতে যায়। তখনই আদ্রিতার নজর পড়ে অ্যানির কবরের দিকে। সেখানে অ্যানির মতো ছোট্ট একটা বিড়াল শুয়ে আছে। কেমন মায়া মায়া নয়নে তাকিয়ে আছে তার দিকে। আদ্রিতা এগিয়ে যায়, কোলে তুলে নেয় বিড়াল ছানাটিকে। ঠোঁট ডাবিয়ে চুমু খায় তার নরম শরীরে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আবরারের কথায় পেছন করে তাকায় আদ্রিতা। বিড়াল ছানাটাকে দেখিয়ে বলে, দেখুন ও কত কিউট, একদম আমাদের অ্যানির মতোই। আমি ওকে আমার সাথে রাখতে চাই। আবরারের বোধহয় ভালো লাগলো না কথাখানা। সে গম্ভীর স্বরে বলল, কোনো দরকার নাই, রেখে আসো ওকে। আদ্রিতা জেদ দেখিয়ে বলল, একদম না, ও আমার সাথেই থাকবে। বড়ই বিড়াল খানাটিকে নিয়ে দাঁড়িয়ে পড়ল এবং বড় বড় পা ফেলে ভিতরে ঢুকে টিশা ড্রয়িং রুমেই বসেছিল। বিড়াল তার বড়ই পছন্দের। আদ্রিতার হাতে থাকা পার্সিয়ান বিড়াল দেখে সে বড্ড খুশি হয়। ইচ্ছে করে দৌড়ে গিয়ে সানাটিকে কোলে নিতে, কিন্তু নিজের স্বভাব সুলভ সে কিছু করতে পারে না। নিজ স্থানে বসে থাকে। আদ্রিতা এগিয়ে এসে টিশার করে বিড়ালটিকে দেয় এবং বলে, ওকে একটু খাবার খাইয়ে দাও কেমন, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ না কিছুই বলে না টিশা। আদ্রিতা নিজের কক্ষে চলে যায়। আবরার আগেই চলে এসেছে। তোমাকে আমি কিছু বলতে চাই।
আদ্রিতা আবরারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমিও কিছু বলতে চাই। আমি আগে বলবো। হ্যাঁ বলুন। আবরার আদ্রিতার হাত ধরে তাকে খাটের উপর বসায়, নিজে ফ্লোরে বসে পড়ে। আদ্রিতার কোলে মাথা রেখে বলল, আমাদের বেবি চাই না এখন আর আমার। তুমি আমি দিব্যি একটা জীবন কাটিয়ে দিতে পারবো, এটা নিয়ে প্যানিক হইও না। আদ্রিতা শুকনো ডোক গিলে বলল, আমার চাই, একটা বেবি লাগবেই। আমি কখনো আপনার কাছে কিছুই চাইনি, কিন্তু এখন চাচ্ছি। একটা বেবি এনে দিন আমাকে, যেভাবে পারেন, সে যেখান থেকে পারেন। আবরার হতাশ হয়, তুমি কেন বুঝতে পারছো না? আপনি কেন বুঝতে পারছেন না? আমার বেবি লাগবেই, আর আমি জানি আমার আবরার ঠিক পারবে। বরসার হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটে। আবরার দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, খাবো, যাও খাবার রেডি করো। আদ্রিতা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আবরার আঁখি পল্লব বন্ধ করে ফেলে। জীবনে প্রথমবার তার অসহায় লাগছে, মনে হচ্ছে সে ব্যর্থ, কিছুই করতে পারে না। দিনগুলো ভালোই যাচ্ছে। ইশারা এখন 9 মাসের প্রেগনেন্ট, পেট অনেকটা উঁচু হয়েছে। এই পেট নিয়ে হাঁটাচলা করাই কষ্টকর। টিশা পুরোপুরি ইশারার দায়িত্ব নিয়ে নিয়েছে, যখন যা লাগবে সে এনে দিবে, একটু হাঁটাচলা করতে দেয় না। তবে সিয়াম তাকে রেহাই দেয়নি, জ্বালানোর একটা পথও ছাড়ে না। এই যে আজকে ইশারার মতো করে বড় একখানা বালিশ বেঁধেছে পেটে, তারপর কোমরে হাত দিয়ে হাঁটছে। প্রথমে যায় ইবান, আহাদ আর আমানের কাছে। তারা অফিসের কাজ করছিল। সিয়াম সেখানে গিয়ে বলল, ফুলে গেছে পেট আমার, ভালোবাসা খেয়ে তোমার। আহ কি দিলে বাস, হয়ে গেল আমার সর্বনাশ। আমার নিজের জুতা খুলে সিয়ামের দিকে পিক্কা মারতে গেলে সিয়াম দৌড়ে রুমে চলে যায়। আদ্রিতা এবং টিশা ইশারাকে জুস খাওয়াচ্ছিল। তখনই সিয়াম এসে বলে, মা দেখো, ইশারা আমাকে প্রেগনেন্ট করে দিছে, এত বড় পেট নিয়ে আমি কোথায় যাব? আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। ইশারা বালিশ পিক্কা মারে, টিশাও হাসে। সিয়াম আবার চলে যায়। অসহায় আমার হলো কি, বাচ্চা হলে নাম রাখবো ফুকি। আদ্রিতা বলে, ভাইয়া একদম মজা করবেন না। আমিও তো মজা করছি না, বোঝার চেষ্টা করছি এতে এত বড় পেট নিয়ে কেমনে হাঁটাচলা করতে হয়, কেমনে নাচতে হবে। আচ্ছা আমি একটু নেচে দেখাই, বলেই নাচতে থাকে সিয়াম। শব্দ করে হেসে ওঠে টিশা। ইশারাও হাসতে থাকে। হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে যায়। মুহূর্তে ইশারা চোখ মুখ লাল হয়ে ওঠে, চিৎকার করে কাঁদতে থাকে। আবরার, আমান, আহাদ, ইবান সবাই দৌড়ে আসে। সিয়ামও পড়কে যায়। কি করে ফেলল সে? সময় নষ্ট না করে তখনই ইশারাকে ধরাধরি করে গাড়িতে তোলা হয় এবং গাড়ি চলতে থাকে হসপিটালের উদ্দেশ্যে। সকলেই চলে যায়, শুধু বাড়িতে থাকে আদ্রিতা এবং টিশা। আদ্রিতার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। সে কি ভয় পাচ্ছে? বুঝতে পারছে না, শুধু এইটুকু বুঝতে পারে আর 1 মিনিটও সে দাঁড়িয়ে থাকতে পারবে না। ভাবনার মাঝে দুচোখ অন্ধকার দেখতে শুরু করে এবং সেন্সলেস হয়ে পড়ে যায় ফ্লোরে। টিশা ভড়কে যায়। আদ্রিতার মাথা নিজের কোলের উপর নিয়ে ডাকতে থাকে। সারা শব্দ না পেয়ে তখনই কল করে আবরারের নাম্বারে। কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে বলে ওঠে, আদ্রিতা সেন্সলেস হয়ে গিয়েছে, আপনি জলদি আসুন। পুত্র সন্তানের জননী হয়েছে ইশারা। গোলুমুলু দবদবে ফর্সা একটা সুন্দর বেবি, যাকে দেখে ডাক্তার নার্সরাও মাশাল্লাহ বলে উঠেছে কয়েকবার। আমান বাবু দুনিয়াতে আসার খবর জেনে আজান দিয়েছে। আহাদ ছুটেছে মিষ্টি আনতে। গোটা হসপিটালে সবাইকে মিষ্টি মুখ করাবে। ইশারার বাবা ভাইকেও কল করে জানানো হয়েছে। বাবুর পিক উঠানো হয়েছে। নার্সে যখন বাবুটাকে পরিষ্কার করে সাদা তোয়ালে মুড়িয়ে কেবিনের বাহিরে নিয়ে এলে তখন প্রথমেই কোলে নিয়েছে আবরার। নার্সের হাতে ধরিয়ে দিয়েছে মোটা অঙ্কের কিছু টাকা। ছোট্ট ছানাটাকে সে যখন কোলে তুলে নিচ্ছিল তার হাত দুটো থর থর করে কাঁপছিল। বুকের ভিতরে প্রশান্তির হাওয়া বয়ে চলছিল। এ যেন একটা ছোট্ট চাঁদ। শুকনো অদর চেপে চুমু খেয়েছে চাঁদের কপালে। আতিয়া বেগমের ব্যস্ততা কমছে না। অনবরত ডাক্তার নার্সদের সাথে তর্ক করে চলেছে। মূলত ছোট বাচ্চাদের সরিষার তেল দিয়ে মেসেজ করে দিতে হয়। উনি সেটাই করতে চাচ্ছে, কিন্তু ডাক্তার নার্স কিছুতেই এটা করতে দিবে না। সেটা নিয়ে তর্ক বিতর্ক। টিশা ইশারার ফাঁসে ছায়ার মতো বসে আছে। সদ্য সিজার হয়েছে, কিছু লাগবে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, এসব তো তারই দেখতে হবে। সিয়াম এক কোনায় গাপটি মেরে বসে আছে। আসলে স্বপ্ন দেখছে কিনা বাস্তব, এটাই বোঝার চেষ্টা করছে সে। বাচ্চার মুখটাও এখনো দেখেনি। আমান, আহাদ, ইবান সবাইকে মিষ্টি খাইয়ে আবার বেরিয়েছে। খালি হাতে বাবুর মুখ দেখবে না, তাই গিফট কিনতে গিয়েছে। আবরার বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনের দিকে পা বাড়াতে গিয়েও যায় না। পাশ ফিরে চিন্তিত সিয়ামের মুখোপানে তাকায় এবং বাবুকে নিয়ে ওর কাছে আসে। গম্ভীর স্বরে বলল, রাজপুত্রকে কোলে নে সিয়াম। ধ্যান ভাঙলো যেন আবার সিয়ামের। সে মাথা তুলে প্রথমেই তাকায় আবরারের মুখের দিকে, তারপর বাবুর মুখে।
ভাই আমার মতো একটা ভণ্ড কবির ছেলের এত কিউট কেমনি হইল? ডাক্তাররা মনে হয় ভুল করে অন্য বেবি আমাদের দিছে। আবরার ভয়ানক দৃষ্টিতে তাকায় সিয়ামের দিকে। ব্যাস মুহূর্তে সে শুকনো ডোক গিলে এবং বাবুকে কোলে নেয়। ভাই রে ভাই, এই যেন সত্যি একটা চাঁদ। সিয়াম চিল্লিয়ে বলে ওঠে, এ এ আবরার, ওকে আমার থেকে নে, কোলে নিতে পারবো না আমি। আবরা তাড়াহুড়ো করে সিয়ামের থেকে বাবুকে নিয়ে নেয় এবং বলে, হোয়াটস রং উইথ ইউ? সিয়াম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, ওর থেকে দূরে দূরে থাকবো ভাই, আমার মতো বন্ড হলে মুশকিল, তুই বরং তোর কাছে রাখিস সব সময়। আবরার সিয়ামের মাথায় ছাটি দিয়ে বাবুকে নিয়ে আদ্রিতার কেবিনে ঢুকে। সিয়াম মুচকি হাসে। তার ইচ্ছে করছিল বাবুটাকে কিছুক্ষণ কোলে রাখার, তুলতুলে গালে চুমু এঁকে দেওয়ার, ইশারার পাশে বাবুকে শুইয়ে দিয়ে তাদেরকে ক্যামেরা বন্দি করার। আবরারের ইচ্ছে করছিল বাবুকে নিয়ে আদ্রিতার কাছে যাওয়ার, তাই নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে আবরারের ইচ্ছাটাই পূরণ করলো সিয়াম। কেন করবে না? আবরারের জন্য সে জানটাও দিতে প্রস্তুত, তাই এইটুকু ত্যাগ করতে পারবে না। সিয়াম গুটি গুটি পায়ে ইশারার কেবিনে প্রবেশ করে। দেখতে পায় আতিয়া বেগম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, টিসা পানি খাইয়ে দিচ্ছে। তখন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দৌড়ে বাসায় পৌঁছেছিল আবরার এবং আদ্রিতাকেই হসপিটাল নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে জানায় আদ্রিতাও মা হতে চলেছে, 2 সপ্তাহের প্রেগনেন্ট। সকলের খুশি যেন দ্বিগুণ বেড়ে যায়। শুধু হাসি ফোটে না আবরারের ঠোঁটের কোণে, সে বেশ চিন্তিত। আদ্রিতা নিজেও জেনেছে তার প্রেগনেন্সির খবর, খুশি হয়েছে তবে প্রকাশ করছে না। আবরারের মুখে হাসি দেখলো না, এটাই তাকে চিন্তিত করে তুলেছে সারাক্ষণ। কারো পায়ের আওয়াজে ফাঁস পেরিয়ে তাকায় আদ্রিতা, দেখতে পায় আবরার আসছে। তার কোলে সাদা তোয়ালে মোড়ানো একটা ছানা, মানে রাজপুত্র চলে এসেছে দুনিয়াতে। আদ্রিতা উঠে বসার চেষ্টা করে। আবরার সঙ্গে সঙ্গে ধমকে বলে ওঠে, আমি তো তোমার কাছেই আসছি না, তো সামসিকার মতো লাফালাফি করছো কেন? গাল ফলিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ে আদ্রিতা। আবরার ছোট্ট পাখিটাকে তার পাশে শুইয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে কয়েকখানা ফটো তুলে নেয় এবং বিড়বিড় করে আওড়ালো, মাশাল্লাহ, 2টা ফুল একসাথে। আদ্রিতা কিছু মুহূর্ত তাকিয়ে থাকে বেবিটার মুখের দিকে, তারপর বলে ওঠে, কিছুদিন পরে আমাদেরও এমন একটা বেবি আসবে আবরার, আপনি কি খুশি না? আদ্রিতার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবুটা কেঁদে ওঠে। বোধহয় তার খিদা পেয়েছে, পাবে না, কখন থেকে এর কোল ওর কুল করে গুরুগুরু করছে। আবরার আদ্রিতার কথা জবাব না দিয়ে বাবুটাকে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আমান, আহাদ, ইবান এতক্ষণে চলে এসেছে। আমান এনেছে গোল্ডের চামচ এবং বাটি। তার অনুরোধ তাদের রাজপুত্রকে এই বাটি থেকে খাওয়ানো হবে। আহাদ বাবুর জন্য গোল্ডের চেইন এনেছে আর ইবান ইশারার জন্য ব্রেসলেট এনেছে। বাবুকে খাওয়ানোর জন্য ইশারার কোলে দেওয়া হয়। তখনই 3 বন্ধু হুড়মুড় করে কেবিনে ঢুকে। আতিয়া বেগম গোল্ডের বাটি সুন্দর করে ধুয়ে মুছে এনেছে। ইবান বাবুর কপালে চুমু এঁকে দিয়ে ইশারার ডান হাতখানা ধরে, কবজিতে ব্রেসলেট বেঁধে দিতে দিতে বলে, থ্যাংক ইউ ইশারা, আমাদের এত সুন্দর একটা চাঁদ গিফট করার জন্য। চোখে পানি চলে আসে ইশারার। এতটা ভালোবাসা তার জন্য বরাদ্দ ছিল। সিয়ামকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া একদম সঠিক ছিল। আমার নিজ হাতে বাবুর মুখে 1 চামচ দুধ দেয় এবং খুশিতে লাফিয়ে ওঠে। আবরার এক কোনায় দাঁড়িয়ে আছে। টিসা বলে, ভাইয়া, আপনি গিফট ছাড়াই বাবুকে দেখলেন, কিছুই দিবেন না ওকে? আমান কড়া দৃষ্টিতে তাকায় টিসার মুখের দিকে, মানে চুপ করতে বলেছে। আবরার জবাব দেয়, আমার ভাগের যতটুকু প্রপার্টি রয়েছে তারপর 50% শাম্বাকে দিয়ে দিয়েছে, রাজপুত্রকে খালি হাতে দেখব, এটা হয়? সিএম এবং ইশারা অবাক হয়। কিছুদিন আগেই আবরারের প্রপার্টি 5 ভাগ করেছে। সিঙ্গাপুরে 5টা শোরুম 5 জনের, সুইজারল্যান্ডে 10টা শোরুম, এক একজনের 2টো করে। বাংলাদেশ, নেদারল্যান্ড সহ বিশ্বের যে কটা রাষ্ট্রে তাদের বিজনেস রয়েছে সবই সমান সমান ভাগ করা হয়েছে। এখন আবার নিজের ভাগ থেকে 50% তার ছেলেকে দিয়ে দিল। সকলে থমথমে মুখশ্রী দেখে আতিয়া বেগম বলে ওঠে, বাহ, নামটাও রেখে ফেলেছিস, শাম্বা খুব সুন্দর নাম। আবরার আবার বলে, ইশতিয়াক আবরাম শাম্বা। ইশারা, তোমার পছন্দ না হলে সেন্স। ইশারা আবরারের কথা শেষ করতে না দিয়ে বলে ওঠে, খুব পছন্দ হয়েছে ভাইয়া, আমার বাবুর নাম এটাই থাকবে। গাল পুলিয়ে ফেলল টিসা, বলে, আমি আর আদ্রিতা কি দোষ করলাম, আমাদের নামের সাথে কেন মিলল না? সিএম বলল, এত বাড়ি অন্যায়, কেন মিলল না? যুদ্ধ ঘোষণা করো টিসা, আমি পেছনে আছি, সুযোগ বুঝে দৌড়ে পালাবো। সকলেই হেসে ওঠে। আবরার সিএমকে বলল, তুই গিয়ে ওদের পাশে বস, একটা পিকচার তুলে দেই। আমান জোর করে সিএমকে বসিয়ে দেয় ইশারার পাশে থাকা টুলে, পিকচার তুলে দেয়। তারপর সবাই মিলে দাঁড়ায় পিকচার তুলবে। তখনই টিসা বলে, 1 মিনিট, আমি আদ্রিতাকে নিয়ে আসি। অহনা হিংসুটে নয় মোটেও, তবুও কেন জানি আজকে তার হিংসা হচ্ছে।
কোনো মতেই সে মানতে পারছে না আবরার তাসনিন তার ভাই, একই মায়ের পেট থেকে তাদের জন্ম। তার ছেলে জন্মের পর আবরার তাকে হসপিটালে দেখতেও যায়নি, এমনকি বাসায় ফেরার পরেও তাকে কোলে নেয়নি। অথচ সিএমের ছেলেটার জন্য নিজের জান দিতেও প্রস্তুত। বোনের সাথে বন্ধুর তুলনা, বন্ধুই বড়ই হয়ে গেল। আখি পল্লব বেঁচে ওঠে অহনার। তার 2 বছরের ছেলে আহিল গোটা বাড়িতে হাঁটাহাঁটি করছে, তাকে থামানোর সাহস কারণেই। একবার কিচেনে গিয়ে এটা ওটা ফেলে দিচ্ছে, তো আবার ড্রয়িং রুমে টি টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিচ্ছে। আদ্রিতা অবশ্য বাচ্চাটির এসব কর্মকাণ্ডে সাপোর্ট করছে, নিজেও যেন বাচ্চা হয়ে গেছে। আহিলের সঙ্গে তাল মিলিয়ে খেলছে, কখনো কখনো হাসিতে পেটে পড়ছে। আতিয়া বেগম কিচেনে ঢুকে পড়েছে, সকলের জন্য রান্না করতে হবে। অহনা আবরারের গম্ভীর কণ্ঠস্বরে চমকে ওঠে অহনা। তাড়াহুড়ো করে চোখ মুছে পিছন ঘুরে তাকায়, একটু হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, কিছু বলবে? আবরা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অনেকেই আছে, মা আছে, হাজব্যান্ড আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু সিয়াম, আমান, আহাদ, ইবান, ওদের আমি ছাড়া আর কেউ নেই। তুই আমাকে ছাড়া থাকতে পারিস, কিন্তু ওরা পারে না। আমার খারাপ সময়ে তুই ছিলি না, ওরা ছিল। এখনো আমার বিপদে তুই থাকবি না, কিন্তু ওরা থাকবে। তাই ওদের নিয়ে হিংসা করবি না। ওরা ছাড়া আবরার তাসনিন শূন্য। আই থিঙ্ক বুঝতে পেরেছিস? নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে চলে যায় আবরার। অহনার বুকের ভেতরটা কাঁপছে। এই প্রথম সে রিয়েলাইজ করলো আসলে ভাইয়ের খারাপ সময়ে সে ছিল না। একই শহরে থাকতো, কিন্তু কখনোই ভাইয়ের খোঁজ নেওয়া হয়নি। রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক বেশি গভীর। ইশারাকে তার কক্ষে শুইয়ে দিয়েছে টিশা, এখন ওর জন্য খাবার বানাচ্ছে। সিয়াম, ইবান এবং আহাদ একটু বেরিয়ে যায়। আহাদের একটা মেয়েকে ভালো লেগেছে। হসপিটাল থেকে ফেরার পথে ফারকি দেখেছে মেয়েটিকে এবং কথাখানা ভুলবশত সিএমের কাছে শেয়ার করেছে। এখন আর 1 সেকেন্ডের টিকতে দিচ্ছে না সে। মেয়েটাকে দেখবে, বিয়ের প্রপোজাল দিবে, তারপরে ক্ষান্ত হবে। সিএমের জেদের কাছে হার মানে আহাদ এবং ইবান। তারা ছুটে চলেছে সে পার্কের উদ্দেশ্যে। পথের মধ্যে দেখা হয়ে যায় আমানের সঙ্গে, সেও সঙ্গে যাচ্ছে। ভাগ্য ভালো ছিল বোধহয়, তাই মেয়েটাকে পেয়ে যায়। পার্কের এক কোনায় থাকা বেঞ্চে বসে আছে। মনটা বোধহয় খুব খারাপ, কেমন উদাসীন ভঙ্গিমায় আসমান পানে তাকিয়ে আছে। আমান শার্টের কলা ঠিক করতে করতে এগিয়ে যায়। মেয়েটার পাশে বসতে বসতে বলল, ইউ আর লুকিং সো বিউটিফুল। তা আপনার নাম কি? মেয়েটা বাঁকা নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে আমানের দিকে, তারপর বলল, আপনি আবরার তাসনিনের বন্ধু না? আর টিশার বর না? আমান বরকালো। এখনই আবার টিশা আর আবরারকে বলে দিবে নাকি? শুকনো ঢোক গেলে মুহূর্তেই মেয়েটির পা জড়িয়ে ধরে আমান। আহাদ এবং ইবানও দৌড়ে এসে আমানের পিছনে বসে। মেয়েটি ভরকায়, ওর কান্নার শব্দে বলে ওঠে, ওরে আমার মা, তুমিই আমার খালা। লাগলে আপাও বলে ডাকতে পারি। তবুও এই খবর আমার বউ আর বন্ধুদের বলিয়েন না। ওরা আমাকে বাড়ি ছাড়া করবে, ফিস ফিস করে কেটে জরিক নদীতে ভাসিয়ে দিবে। সিএম বলে ওঠে, দাঁড়ান, আপনাকে কবিতার ভাষায় বুঝে ব্যাপারটা। খাবে আমার মায়ের, কাটবে ওর গলা। আমরা সাথে ছিলাম বলে যাবে আমাদের কল্লা। অকালে মরতে চাই না, কতদিন হলো গরুর মাংস খাই না। আজকে বাড়িতে গিয়ে খাবো আমি কলা। তুমি কাউকে বলিও না কিছু, ওরে আমার মনা। আমানের কান্না থেমে যায় সিএমের কবিতা শুনে। মেয়েটাও স্তব্ধ। সে বাংলাদেশে বড় হয়েছে, এমন উদ্ভট কবিতা কখনোই শুনিনি। আহাদ বলে ওঠে, ভাই তুই পাকিস্তান থেকে খাওয়াস্থানে কেমনে গেলি? মেয়েটি নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, আপনারা শুরুটা করলেন কি? আমি কাউকে কিছু বলবো না, আপনারা উঠুন। তবু ওরা ওঠে না। ইবান বলল, এ আহাদ, হালা হালা আপনারা দেখে ফিদা হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে না। এ সিয়াম, এটাকে কবিতার ভাষায় শোনাতো। সিয়াম কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, যদি তুমি থাকো রাজি, ডাকবো আমরা কাজী। গরুর মাংস দিয়ে ভাত। বাকিটা শেষ করার আগে আমান ঠাস করে একটা থাপ্পড় মারে সিয়ামের মাথায়, বলে, আরেকবার গরুর মাংস বললে কুত্তার মাংস খাওয়াই দিব তোকে। সিয়াম মাথায় হাত ডলতে ডলতে বলল, হালা, তোর মেশিন নষ্ট হয়ে যাবে দেখিস। নিরহ আমি কতদিন হলো গরুর মাংস খাই না। ওরা সকলেই দৌড়ে পালিয়ে যায় ওই স্থান থেকে। এই হালা আজকে গরুর মাংস বলে জানটা খেয়ে দিবে সকলের। মেয়েটা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল এটা? ইশারা সাব্বাকে ঠিকঠাক কোলে নিতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে গা এখনো শুকায়নি। দ্বিতীয় কারণ, জীবনে প্রথমবার সে বাচ্চা কোলে নিচ্ছে, একটু তো সমস্যা হবেই। টিশা এবং আদ্রিতা খুব হেল্প করে ইশারাকে। এই তো কিছুক্ষণ আগে টিশা বাচ্চাকে গোসল করালো, তারপর ইশারা খাইয়ে দিল। এখন আদ্রিতা তাকে নিয়ে নিজের কক্ষে চলে এসেছে। আবরার ল্যাপটপে কিছু কাজ করছিল। শাম্বাকে দেখে ল্যাপটপ বন্ধ করে হাত বাড়িয়ে দেয়। আদ্রিতাও বাচ্চাকে আবরারের কোলে দিয়ে নিজে পাশে বসে। কিছু মুহূর্ত দুজনের মুখপানে তাকিয়ে থেকে প্রশ্ন করে, আবরার, ডাক্তার বলেছিল আমাদের বেবি হবে না, তাহলে কি করে হলো?
আবরার জবাব দেয় না। আদ্রিতা বুঝতে পারে সাহেবকে মেরে ফেললেও এই প্রশ্নের জবাব দিবে না, কেননা ইতিমধ্যে প্রায় 500 বার একই প্রশ্ন করেছে। একবারও লাট সাহেব মুখ খোলেনি, যেন দাঁতে পোকা বসেছে, তাই মুখ বাঁকিয়ে লোকটার কাঁধে মাথা রাখে। আচ্ছা, আমাদের বেবির নাম কি রাখবো? এবারে মুখ খোলে আবরার। শাম্মার কপালে চুমু দিয়ে বলল, আহিরা তাসনিম। আদ্রিতা কপাল কুঁচকে বলল, ছেলেও তো হতে পারে। হবে না, শাম্বা বাবার পার্টনার হয়ে কিউট একটা মেয়ে হয়ে আসবে, আর তাকে আমি শাম্বার সাথে বিয়ে দিব। আদ্রিতা হেসে বলল, হ্যাঁ, বড় হয়ে শাম্বা আহিরাকে পেলে অন্য দেশে চলে যাবে। আমার মতো আমার মেয়েটাও দুঃখ পাবে। পৃথিবীর যে প্রান্তে যাবে আহিরার বাবা সেকেন্ডেই তাকে ধরে নিয়ে আসবে। আমার মেয়ে ছাড়া শাম্বার আর কোনো অপশন থাকবে না। পিচ্চিটা কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে ওঠে। তার হাসি দেখে আবরারও হাসে। লুক, আহিরার কথা শুনে কত হ্যাপি সে। আদ্রিতা মুখ বাঁকায়। এই বাচ্চা তার গোমড়া মুখো চাচ্ছুর মতো হবে কি না কে জানে। হলে তো মুশকিল, একটা হাতি সামলাতে আদ্রিতা জান যাচ্ছে, আর একটা হাতি সামলাতে তার মেয়ে জান যাবে। ফাঁকে খাও, পানি খেয়ে এসো। কিন্তু আমার তো তেষ্টা পাইনি। তাও খেতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর পানি খাওয়া খেতেই হবে। জলদি যাও। বড় ভাগ্য করে পেয়েছিলাম আপনাকে। যতটা দুঃখ দিয়েছিলেন তার থেকেও দ্বিগুণ বেশি সুখ দিয়েছেন। দুঃখ কাকে বলে আর বুঝতেই দিলেন না। আবরার অফিসে যাবে বলে রেডি হচ্ছে। প্রায় বাঁধতে বাঁধতে আদ্রিতার মুখের দিকে এক পলক তাকাই। আগের চেয়ে বেশ মোটা হয়েছে, গাল দুটো টমেটোর মতো গোল হয়ে গেছে। ডোলা ডোলা ম্যাক্সি পরে থাকে সারাক্ষণ, গলা কুচকুচে কালো হয়ে গিয়েছে। ডাক্তার দেখিয়েছে এটার জন্য আবরার, তবে তো ফল পাওয়া যায়নি। আতিয়া বেগমের মতে মেয়ে বাবু হলে মায়েদের গলা কালো হয়। আদ্রিতা এখন একটুতেই হাঁপিয়ে ওঠে, হাঁটাচলা করতেই পারে না। বেচারি টিসা প্রচণ্ড কষ্ট করে। সাম্বা দেখাশোনার পাশাপাশি আদ্রিতার কখন কি লাগবে সবটাই নজরে রাখে। আবরার কথা বলছেন না কেন? আবরার আদ্রিতার সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। উঁচু উদরে উষ্ঠ শুয়ে বলে, আমি আসছি, সাবধানে থাকবে। আদ্রিতা কপাল কুঁচকে বলল, যেতেই হবে কেন? ইম্পর্টেন্ট মিটিং আছে, দ্রুত চলে আসবো। তারপর ওর কপালে উষ্ঠ শুয়ে আবরার চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। বাবা মারা গেছে, আমায় কেন বলেননি? পা থেমে যায় আবরারের। পেছন ঘুরে তাকায় আদ্রিতার মুখের দিকে। কি ভেবেছিলেন আমি দুঃখ পাবো? থাকো পাখি, এসে সব কথা বলবো। আবরার চলে যায়। আদ্রিতা মুখ বাঁকালো। লাট সাহেব একটা, তবে হ্যাঁ, মানতেই হবে লোকটা অন্যরকম। এই যে প্রেগনেন্সির পর থেকে আদ্রিতার শরীর ভালো থাকে না, মাঝরাতে খিদে পায়, হাত পা ব্যথা করে, বমি পায়। মানুষটা বড্ড ধৈর্য নিয়ে সবটা সহ্য করে। শাম্বা এখন হামাগুড়ি দেওয়া শিখেছে, হুড় হুড় করে এখান থেকে ওখানে চলে যায়। আহিল কথা বলতে পারে। আহাদ এবং ইবান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আদ্রিতা ডেলিভারির পরে দুমদামি অনুষ্ঠান করে তাদের বাড়িতে তোলা হবে। তবে সিয়াম এখনও বদলায়নি। এই যে এই মুহূর্তে ড্রয়িং রুম থেকে সিয়ামের কবিতার সুর ভেসে আসছে। আদ্রিতা হেসে সেদিকে এগিয়ে যায়। টিশা এবং ইশারা শাম্বাকে খাওয়াচ্ছে। সিয়াম সোফায় পা তুলে বসে বলছে, ছেলে আমার হইছে বড়। ওহে টিশা ইশারা, তোমরা সরো। 2 দিন পরে করাবো বিয়ে, বাড়িতে আনবো একটা ময়নাটিয়া। দুজন মিলে বাঁধবে সুখের গড়, তখন তোমরা হয়ে যাবা পর। আদ্রিতা বলে ওঠে, ভাইয়া, ছেলেকে অন্য জায়গায় বিয়ে করানোর কথা চিন্তাও করবেন না। শাম্বা আমার মেয়ের জামাই হবে। সে মুখ বাঁকিয়ে বলল, মা, তোমার বর মা ডাকতে বলেছিল। সেসব বলিনি, মায়ের মেয়ে আমার বোন হয়। আমি জীবনেও আপনার ছেলের নজরে দেখিনি। আপনি আমার ভাই ছিলেন। তোমার পাগলা ঘোড়াকে বলবা আমাকে দিয়ে মা ডাকানোর জন্য যেন সরি বলে, তারপরে বিয়ের কথা এগাবো। আদ্রিতার সঙ্গে সঙ্গে কল করে আরপানের নাম্বারে। সঙ্গে সঙ্গে কল রিসিভ হয়। কি হয়েছে পাখি, তুমি ঠিক আছো? আপনার বড়ই চিন্তিত স্বরে বলল, আমি ঠিক নাই। সিয়াম ভাই বলেছে আপনি সরি না বললে ছেলের বিয়ে দিবে না। আপনি দ্রুত সরি বলুন। আবরার ফোঁস করে শ্বাস টানে, তারপর বলল, কল লাউডে দাও। আদ্রিতা দিল। সিয়াম কান খাড়া করে সরি শোনার জন্য। পাশ থেকে আমান বলে ওঠে, সিয়াম, তোর কানের নিচে 3টা থাপ্পড় দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিব। শালা চরিত্রহীন। আমার বোনকে দেখে ক্রাশ খেয়েছিলি, তা তো আপনার মা ডাকিয়েছিলাম। শালা চোখে তো আর মা বোন নেই, মেয়ে দেখলে নয়না চলাৎ চলাৎ করত। ইশারা কঠিন দৃষ্টিতে তাকায় সিয়ামের দিকে। বেচারা শুকনো ডোক গিলে আদ্রিতার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। টিশার আদ্রিতা মুখ চেপে হাসতে থাকে। ছোট্ট শাম্বা বাবার মুখের দিকে তাকিয়ে আছে, যেন বলছে, সত্যি তুমি চলাৎ চলাৎ করো নাকি? ইশারা বলে ওঠে, এ খারাপ বেটা সংসার আমি করবই না, চলে যাব বাবার বাড়ি। সিএম কাঁদো কাঁদো স্বরে বলল, আমানের পাখির কসম, তোমাকে দেখার পর আর কোনো মেয়ের দিকে তাকাইনি। সেসবের রাগ কমল না ইশারার। সে চলে যায় তার রুমে।
দরজা বন্ধ করতেও ভুলে না। রাত 12:08। সকলেই ঘুমিয়ে পড়েছে। আবরার কিচেনে কেক বানাতে ব্যস্ত, কারণ এখন আদ্রিতার কেক খেতে মন চাচ্ছে। কিছু মুহূর্ত আগে সে বাসায় এসেছে। জামা কাপড় পাল্টানোর আগে আদ্রিতা বলে উঠল কেক খাইতে মন চায়। ব্যাস 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তখনই কেক বানানোর কাজে লেগে পড়েছে। অবশ্য তাকে সাহায্য করছে আদ্রিতা, পাশে দাঁড়িয়ে এটো ওঠে এগিয়ে দিচ্ছে। আবরার বারবার বলছে তুমি বসো গিয়ে, কিন্তু সেসব শোনার মতো মেয়ে সে নয়, সে এখানেই থাকবে। ওভেনে কেক দেওয়ার পরে আদ্রিতা বলল, একবার ভালোবাসি বলুন তো পট করে, কতদিন হলো শব্দটা শুনি না। আবরার সত্যি সঙ্গে সঙ্গে বলল, ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। আদ্রিতা হাসে, 2 হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, না হলে এখন আমাকে কোলে তুলে নিয়ে রুমে দিয়ে আসুন। আবরার কোলে তুলে নেয়। তখনই চিৎকার করে ওঠে আদ্রিতা। বহুদিন হলো বাংলাদেশের মাটিতে পা রাখলো ইমা বেগম। কত শত স্মৃতি জমে আছে। নিজ জন্মভূমি বাংলাদেশের বাতাসেও এক প্রকার প্রশান্তি পাওয়া যায়, কিন্তু ইমা বেগম শান্তি পাচ্ছে না। তার ছেলে মেয়ের চোখের সামনে না দেখা অবধি কোনোভাবেই শান্তি পাবে না। হ্যাঁ, আবরারই তাকে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দিয়েছে, এবং যে ডাক্তার তার ছেলে মেয়ে দত্তক নিয়েছিল তার ঠিকানাও দিয়েছে। ইমা এই মুহূর্তে সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে বিশাল বড় সাইজের তালা ঝুলছে। ধুলো জমে গেছে বাড়ির উঠোনে। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন হবে বন্ধ পড়ে আছে বাড়িটা। তবে কি আবরার তাসনিন ভুল ঠিকানা দিল? বুকের ভিতরটা কাঁপতে থাকে তার। বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে মানুষ খোঁজার চেষ্টা করে। দেখা যায় খানিকটা দূরে একটা চায়ের দোকান রয়েছে। ইমা সেদিকে চাই। বৃদ্ধ একটা লোক গভীর মনোযোগে চায়ের পানি গরম করছে। তাকে বলে ওঠে, চাচা, ও বাড়ির মানুষ কোথায়? লোকটা ইমার মুখের দিকে এক পলক তাকায়, তারপর জবাব দেয়, 3 মাস হবে তারা লন্ডন চলে গিয়েছে। ইমার হাত পা কাঁপতে থাকে। লন্ডন চলে গেছে মানে কি? তার বাচ্চারা কোথায় তাহলে? তাদের কি সন্তান ছিল? ছিল না? 2টো বাচ্চা দত্তক নিয়েছে বছর 2 হবে। চাঁদের মতো সুন্দর 2টা বাচ্চা তাদের সঙ্গে নিয়েই চলে গেছে। আর কখনো বাংলাদেশে ফিরবে না। হতাশ ইমার 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। সব শেষ হয়ে গেল তার। স্বামী মরে গেছে, সন্তানরাও চলে গেল। অসহায় ইমা এখন কোথায় যাবে, কার কাছে থাকবে? এত বড় দুনিয়াতে তার আপন বলতে কেউ রইল না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চলে যায় সেখান থেকে। বাস ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 6 ঘন্টার ব্যবধানে পৌঁছে যায় কক্সবাজার। ফিরে আসে নিজ বাসস্থানে, বাবার বাড়ি। এখানেও কেউ নেই, মা বাবা মারা গেছে। পড়ে আছে শুধু ছোট্ট একটা ভাঙা ঘর। এখান থেকে শুরু হয়েছিল ইমার গল্প। এ ঘরে এসেছিল আরিফ জমি কেনার প্রস্তাব নিয়ে। ইমা খুবই বুদ্ধি করে ঢুকে পড়েছিল তার জীবনে। আরিফের সংসার ভেঙেছে, তাকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছে, টাকার পাহাড় গড়েছে, বিলাসিতা করেছে। শেষ মুহূর্তে শূন্য হাতেই ফিরতে হলো। কিছুই আর তার রইল না। ডাক্তাররা ভীষণ চেষ্টা করছে নর্মাল ডেলিভারি করার, কিন্তু সে কিছুতেই পসিবল হচ্ছে না। কিছু জটিলতার কারণেই সিজার করতে হবে। আবরার তাতে সায় জানিয়েছে, তবে আদ্রিতি ইঞ্জেকশন নিতে চাচ্ছে না। বড় একটা ইঞ্জেকশন দেওয়া হবে তাকে। দেখেই চিৎকার করে কান্না শুরু করেছে। করিডোরে পায়চারি করতে থাকা আবরার দৌড়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছন পেছন ঢুকে সিয়াম, আমান, আহাদ, ইবান বাহিরেই আছে। আবরারকে দেখে আদ্রিতা জড়িয়ে ধরে আর বলে, আমি ইঞ্জেকশন নিতে চাই না, আর এই ডাক্তার ইঞ্জেকশন দিবেই। মেজাজ ছুটে যায় আবার আবরারের। সে সিয়ামকে উদ্দেশ্য করে বলল, সব থেকে বড় সাইজের ইঞ্জেকশনটা জায়গা মতো ঢুকিয়ে দে তো সিয়াম। বাধ্য সিয়াম তখন একটা ইঞ্জেকশন হাতে নেয় এবং ডাক্তারের দিকে এগোতে থাকে। ডাক্তার শুকনো ডোক গিলে বলে, ইঞ্জেকশন ওনাকে দিতেই হবে, না হলে সিজার করা পসিবল হবে না, আর সিজার না করা অবধি ওনার ব্যথা কমবে না। আবরার বুঝলো। সে আদ্রিতাকে জড়িয়ে রেখে ডাক্তারকে ইশারা করে ইঞ্জেকশন দেওয়ার। ডাক্তারও অতি গোপনে ইঞ্জেকশন ফুস করে। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, ব্যথা পেলাম না আবরার, আপনি আমার সাথে থাকলে, আমাকে জড়িয়ে ধরে রাখলে মৃত্যুকেও ভয় পাবো না আমি। থাকুন না আবরার। সেটাই হলো। সিএম বেরিয়ে গেল আর আবরার আদ্রিতার হাত জড়িয়ে বসে থাকে পাশেই। কিছু মুহূর্ত পরে মিষ্টি কান্নার স্বর কানে ভেসে আসে। সকলের অপেক্ষার সমাপ্তি। আবরার তাসনিনের প্রিন্সেস দুনিয়াতে চলে এসেছে। তখনই আসমান হয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা জমিনে গড়িয়ে পড়ে, যেন আবরার কন্যাকে স্বাগতম জানাচ্ছে তারা। আদ্রিতার হুঁশ নেই, সে অবচেতন হয়ে পড়ে আছে। নার্স তোয়ালে দিয়ে মুড়িয়ে নেয় বাবুকে, তারপর আবরারের কোলে দেয়। অদ্ভুত একটা অনুভূতি। শক্তপোক্ত আবরার তাসনিন কেঁপে ওঠে। তার আঁখি পল্লবে অশ্রুকণা জমে। সানাটাকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, আমার কলিজা, আমার পাখি, আমার সুখ, তোমার আগমনে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেল। এই পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিব আমি, কথা দিলাম।
তারপর বাবুকে নিয়ে কেবিন থেকে বের হয় আবরার। আতিয়া বেগম বাহিরেই অপেক্ষা করছিল। ছেলের কোলে বাবুটাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তার ছোট্ট আবরার বাবাহারা হয়ে গেল। যে ছেলেটা তাকে কখনো মা বলে ডাকেনি, কোনোদিন ছেলের মুখটা দেখতে পারবে কিনা এটাই জানতো না তিনি। আর আজকে সেই ছেলের কোলে তার সন্তান। নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছেন না তিনি। আবরার এক হাতে বাচ্চাকে ধরে আর এক হাতে মাকে আগলে নেয়। কপালে চুমু খেয়ে বলে, ডোন্ট ক্রাই আম্মু, আমার মেয়ে কান্না দেখতে একদম পছন্দ করে না। আতিয়া বেগম আঁচল দিয়ে চোখ মুখ মুছে বাবুকে কোলে নেয়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে সুন্দর মুখের দিকে। এ যেন ছোট্ট বর্ষা। আদ্রিতার কোল জোড়ে তার মা ফিরে এসেছে। 3 দিন পরে আদ্রিতা এবং বাবুকে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। গোটা বাড়ি আনন্দে মেতে ওঠে। সিয়াম ফুল দিয়ে সাজাচ্ছে আর কবিতা বলছে, আগের দিন খাইছে পাকে, আইসে নতুন বছর, আগে ছিলাম সিঙ্গেল আমি, এখন এক ছেলের বাপ, চাইলে আর যায় না পারা অন্য মেয়ের দেখতে, বউ আমার জনমের খারাপ, চোখ দিয়ে তুলে নিবে। শাম্পা হামাগুড়ি দিয়ে সিয়ামের কাছে চলে আসে আর ঠাস করে থাপড় মেরে দেয় সিয়ামের পিঠে। হয়েছে একটা ছেলে, এখনই বাপের গায়ে হাত তোলে, বড় হলে যে কি করবে। আমান মার্কেটে যাচ্ছিল। সিয়ামের সামনে থেকে শাম্পাকে তুলে নিয়ে যায় কোনো কথাবার্তা ছাড়া। আদ্রিতাকে কোলে তুলে নিজ কক্ষে নিয়ে আসে আবরার। টিশা বাবুকে নিয়ে পেছন পেছন আসে। ঘরটাও গোলাপ ফুলে সাজানো হয়েছে। আদ্রিতা চারদিকে চোখ বুলিয়ে বলে, মনে হচ্ছে নতুন করে বাসর ঘর সাজানো হচ্ছে। আবরার কিছু বলে না, ওকে বিছানায় বসিয়ে দেয়। টিশা বাবুকে আদ্রিতার কোলে দিয়ে বলে, ওর খিদা পেয়েছে, খাওয়াও, বলেই বেরিয়ে যায়। আদ্রিতা তো বাবুকে ঠিকঠাক কোলেই নিতে পারে না, খাওয়াবে কি করে। শেষমেশ আবরার সাহায্য করে। আবরারের জীবনটা কেমন পূর্ণতায় ছেয়ে গেল, তাই না? কি ছিলাম আর কি হয়ে গেল। আবরার আদ্রিতার কপালে চুমু খেয়ে বলে, আগেও তোমাতে আসক্ত ছিলাম, এখনও তোমাতেই আসক্ত আছি, ইন ফিউচারও থাকবো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত, লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের শেষ পর্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।